5 পর্যন্ত হয়েছে, আমাদের শেষ হয়েছে চ্যাপ্টার 5 পর্যন্ত। আমাদের রিভিউ আমাদের কেমন হলো? মাসায় আপনারা পড়াশোনা করছেন কিনা, কি অবস্থা, কোনো কারো সমস্যা? স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। হ্যাঁ, মডার্ন কস্টিং এর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 স্যার, পেজ 144। এখানে একটা রিকোয়ারমেন্ট কোশ্চেনের ভিতরে ইট ইজ কারেন্ট প্র্যাকটিস ইন সাপো পিএলসি টু অ্যাবজর্ব ভেরিয়েবল ওভারহেড কস্ট ইনটু প্রোডাকশন ইউনিট ইউজিং কোম্পানি ওয়াইড। এই লাইনটা স্যার বুঝি না, এটা মূলত কি বোঝাই দিচ্ছে, একটু যদি বুঝাই দিন। বুঝতে পারছি। it is লেখা আছে ওখানে, it is current practice in Sapul PLC to absorb variable overhead costs into product units using company-wide percentages on direct material cost and direct labor cost as the absorption basis, তাই না? এখানে যে কথাটা আপনি বুঝেন না আসলে সেটা আমি বলি, সেটা আপনি নিশ্চয়ই বুঝেন যে company-wide percentage মানে সেদিন আমি বুঝাইছিলাম। তার মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট যা আছে, ভ্যারিয়েবল কস্ট কত, এর আগের নাম্বার 2 পয়েন্টে লেখা আছে ভ্যারিয়েবল ওভারহেড কস্ট 1500 of which 40% is related to the and 60% is related to the control and use of direct labor, তাই তো? তো হ্যাঁ, এই 15,000 1.5 মিলিয়ন, এটার এই 40% হলে কত? 6 লাখ স্যার, 600 6 লাখ আর কি না, 6 লাখ। হ্যাঁ, আর 60% হলে 9 লাখ, তাই তো? মানে 1500 এর ভিতরে 600 হচ্ছে কি ম্যাটেরিয়াল রিলেটেড আর 900, বুঝছেন? আচ্ছা জি স্যার, এটা ঠিক। হ্যাঁ, দা পয়েন্ট, তারপর নেক্সট পয়েন্টে বলছে যে কারেন্ট প্র্যাকটিস অফ সাপু to absorb variable overhead cost into product units using company-wide percentage on direct material and direct labor costs as the absorption basis. The company-wide percentage কোনটা কত? দেখেন প্রশ্নের মধ্যে 1 নম্বর পয়েন্টে লেখা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্রোডাক্ট এ 80, প্রোডাক্ট বি 300 আর আদার প্রোডাক্টস 2020। তাহলে টোটাল ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত? গোলাম রাসেল বলেন। 24 লাখ হবে। কত স্যার? এখানে এই তিনটা যোগ করে হচ্ছে 2400। আর তাহলে 24 লাখে কিভাবে কনভার্ট করব স্যার? হ্যাঁ না, ওই এটা হাজারে আছে, তো হাজারে আছে, কিন্তু 80,000। তার মানে হচ্ছে যে উপরে যে তিনটা সৈন্য দেওয়া আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার ক্লিয়ার হচ্ছে এটা, প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে? জি স্যার, আমি টোটাল দিলে 2400 হয়, কিন্তু সলিউশনে 24 লাখ কোথা থেকে আসছে এটাই বের করতে পারি। ওকে স্যার। ফিগারটা হাজারে ও না, এটা তো হাজার আছে না, হাজার আছে তো। সেটা আমার সমস্যা ছিল, আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম আপনাকে। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটা স্যার কোশ্চেন ছিল আর কি স্যার। স্যার একটু স্যার মানে ফার্স্ট ক্লাসের দিকে মানে এখানে স্যার আন্ডার এবং ওভার অ্যাবজর্পশন যেটা, সেটা নিয়ে একটু মানে কোশ্চেনটা ছিল আর কি। হ্যাঁ, কি ছিল বলেন স্যার? এখানে স্যার মানে এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 4 এ স্যার যে ম্যাথটা দেখলাম সেম ম্যাথই, কিন্তু স্যার এখানে স্যার মানে একটা জায়গায় এক্সাম মানে আন্ডার অ্যাবজর্পশন দেখানো হয়েছে, মানে আরেক জায়গায় দেখানো হয় নাই। মানে এইটা স্যার একটু মানে কনফিউজিং, মানে একটু মানে বুঝতেছিলাম না যে কত নম্বর পৃষ্ঠায়। স্যার 1 মিনিট স্যার, মানে স্যার 23 স্যার 23 না স্যার, সরি স্যার, এটা স্যার 21 নম্বর পেজ স্যার। হ্যাঁ, 21 পৃষ্ঠায় 21 নম্বরে মানে পেজ স্যার এক্সাম্পল 3 যেটা আছে সেটা স্যার বুঝতে পারছি সেম ম্যাথটা, এবার সেম ম্যাথটা স্যার মানে এক্সাম্পল 4 এও করা মানে করতে বলছে আর কি। ওখানে ইউনিট বলা হয়েছে 3000 ইউনিট স্যার। এই ম্যাথটা তো স্যার সলিউশনে স্যার আন্ডার অ্যাবজর্পশন দেখানো হয়েছে, মানে এইটা দেখানো হলো কিসের জন্য? এটা স্যার একটু মানে কোশ্চেন ছিল আর কি। ও আচ্ছা, বুঝছি। এটা কেন হয়েছে আমাদের এক্সাম্পল 2 এক্সাম্পল 3 তে যেটা ছিল। জি স্যার। এক্সাম্পল 3 তে বলতেছিল কি আমাদের এক্সাম্পল 4 এ বলছে যে এক্সাম্পল 3 সব করে ফলো করো, বাট আউটপুট এন্ড সেলস আর নাও 3000 ইউনিট ইনস্টেড অফ 1000 ইউনিট। তাহলে আমাদের এক্সাম্পল 3 তে ছিল 1000 ইউনিট ছিল আমাদের বাজেট না? জি স্যার। আমাদের ফিক্সড ওভারহেড ছিল 5000, বাজেট এন্ড অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস স্কয়ার 1000 ইউনিট ছিল এক্সাম্পল 3 তে। এখন এক্সাম্পল 4 এ এসে আমার আউটপুট এবং সেলস বাজেট ছিল 1000, কিন্তু এখানে ধরতে হবে 3000। জি স্যার, কিন্তু ম্যাথটা সম্পূর্ণ সেম, কিন্তু এখানে
হ্যাঁ 3000। এখন আপনার সমস্যার কথা বলেন। স্যার এখানে সেম ম্যাথই, কিন্তু এখানে স্যার মানে সলিউশনে ওভার অ্যাবজর্পশন মানে ফিক্সড ওভারহুড দেখানো হয়েছে, মানে এটা দেখানোর কারণটা কি স্যার? ওভার তো চলে যাবে, কারণ আপনি প্রোডাকশন ওভারের যেটা ফিক্সড যেটা হয়েছে ওই 5000 টাকা, হ্যাঁ, তাহলে মানে 1000 বাজেট ছিল আপনার 1000 ইউনিট, তাই তো? জি স্যার, জি স্যার। তাহলে পার ইউনিটে কত? 5000 টাকা ফিক্সড ওভারহেড, 1000 ইউনিট প্রোডাকশন বাজেট, তাহলে পার ইউনিটে কত টাকা? 5000 টাকা ভাগ 1000 ইউনিট মানে কয় টাকা? 5 টাকা। 5 টাকা, জি স্যার। 5 টাকা তো। হ্যাঁ, এখন एग्जांपल 4 এ করছেন কি, আপনি 5 টাকাটা 1000 ইউনিটের জায়গায় যেখানে করার কথা সেখানে করছেন কত টাকা? সেখানে তো 3000 করা হবে। 3000 ইউনিট করছেন না? জি স্যার, এখানে ফিক্সড ওভারহেড তো স্যার 3000 ইউনিট দিয়ে 5 দিয়ে গুণ করা হয়েছে স্যার। এখানে কিন্তু স্যার 15000 আসছে। এখানে স্যার যদি আমি স্যার কত টাকা হইলো? তাহলে কত টাকা দিবেন আপনি? ও স্যার 10000 মানে বেশি দেখানো হয়েছে, মানে এটা এইখানে একটু কনফিউজ স্যার। 10000 বেশি দেখানো হয়েছে। 10000 বেশি দেখানো হয়েছে কিনা এবার বুঝছেন কিনা বলেন? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার দেখানো হলোটা কেন, মানে এটাই স্যার একটু অনেক কোশ্চেন আর কি স্যার। হলোটা কেন? কারণ ফিক্সড তো ফিক্সড। জি স্যার। ফিক্সডটা তো আপনি ওই 5000 টাকা যেটা ফিক্সড সেটা ফিক্সড। আপনি প্রোডাকশন যাই হোক না কেন, প্রোডাকশন যদি নাও করতেন তাও 5000 টাকা খরচ হতো। না মানে স্যার 3000 করতেন তাও 5000, 1000 করলে তাও 5000, কিন্তু আপনি চার্জ করে বলছেন কত? 15000, 5 টাকা হিসাবে। না স্যার, মানে বিষয়টা স্যার হচ্ছে কি স্যার, হ্যাঁ স্যার एग्जांपल 3 তে স্যার মানে ফিক্সড ওভারহেড স্যার 5000 দেখানো হয়েছে, কিন্তু এখানে আবার মানে 3000 ইউনিট দিয়ে 5 কে গুণ করা হলো, মানে এখানে একটু আর কি মানে কনফিউজ। সেম ম্যাথটা আবার এক জায়গায় ওভারহেড দেখানো হয়েছে, মানে ওভার অ্যাবজর্পশন দেখানো হয়েছে, কারণ এক জায়গায় দেখানো एग्जांपल হয় না আর 3 কি। তে ওভার দেখানো হয়নি কেন? কারণ एग्जांपल 3 তে যাই আমাদের বাজেট ছিল 1000 ইউনিটের প্রোডাকশন বাজেট ছিল, 1000 ইউনিট প্রোডাকশন করছি, কোনো ওভার প্রোডাকশন হয় নাই আর সেলও ওভার হয়নি, কোনো আমার কোনো ইনভেন্টরি সৃষ্টি হয়নি। 1000 এর জন্য বাজেট প্রোডাকশন এন্ড সেল দুটোই বরাবর 1000 ছিল एग्जांपल 3 তে, কিন্তু एग्जांपल 4 এ গিয়ে ওটাকে 3000 হয়ে গেছে। তাহলে 10000 ইউনিটের জন্য আমি বেশি 5 টাকা হিসাবে 10000 ইউনিটের জন্য 2 টাকা হিসাবে আমি 10000 টাকা বেশি ফিক্সড ওভারহেড চার্জ করে ফেলছি, যার ফলে সেটাকে আমাকে আবার 10000 টাকাটা আমাকে আবার অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আমার অ্যাকচুয়াল প্রফিট আসতেছে। ক্লিয়ার কথাটা? এখন স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে আসি আজকে নতুন চ্যাপ্টারে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে চ্যাপ্টার স্যার কিছু কোশ্চেন ছিল স্যার। এখানে যে কোয়েশ্চেন গুলো এক্সপ্লেনেশন বা সি পার্টে যে অংশগুলো বলা হয় স্যার, ইংলিশ গুলা স্যার যদি একটু আপনি যদি বাংলায় বোঝাতেন যে জিনিসগুলো আসলে এটা পুরো এক্সপ্লেনেশন যেটা দিচ্ছে এটা আরেকটু সহজভাবে কিভাবে বলা যায়, বা এটা আরেকটু মিনিংফুল কথাবার্তা পড়তেছি বাট ভালো করে বুঝছি না। পার্ট সি গুলো যদি একটু আমি বলি, এটা সহজ উপায় হচ্ছে আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে মোটামুটি ফুল কনসেপ্টে যেন আপনাদের মাথায় চলে আসে, সেটার জন্য যেখানে যেখানে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে নিয়ে আমি একটু বেশি ডিসকাশন করি, এমনি ডিসকাশন করি যাতে মাথার মধ্যে চলে আসে জিনিসটা। আর বাদ বাকি কিন্তু আপনাদেরকে একটু পড়তে হবে। আপনারা যদি একবার না বোঝেন 2বার বসবেন, 3বার পড়বেন, দেখবেন যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ওই প্রশ্ন ওই কথাটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না। 3বার পড়বেন অ্যাটলিস্ট, ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রথম একটু আপনাদের পড়ে বুঝতে একটু সমস্যা লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, বাট এটা নিয়ে ওয়ারি করার কিছু নাই। একবার 2বার 3বার পড়বেন, দেখবেন যে জিনিসটা মাথায় একদম চলে আসবে, কনফার্ম চলে আসবে। আর যদি তাও না আসে, তারপরে আপনার বন্ধু বান্ধব আছে, আমি তো সার্বক্ষণিক আপনাদের সঙ্গে, আপনি আমাকে কল করতে পারেন, মেসেজ দিতে পারেন, আই উইল বি দেয়ার। এভাবে করেন, যেখানে যেখানে আটকে পারেন আমাকে বলেন বা একটা মেসেজ দিন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি আপনাকে অ্যান্সার করে দেবো। জি স্যার, প্র্যাকটিস করতে গেলে আপনার এটা কাজে লাগেছে। প্র্যাকটিস করতে গেলে তখন আপনি যে কথাগুলো বলেন তখন প্র্যাকটিস ওই এগুলো পাওয়া যায়, এটাই। জি স্যার, বুঝানোর এটা প্র্যাকটিস করতে গেলে পাওয়া যায়। আমি তো বলে যাচ্ছি, কিন্তু আমার ক্লাসের সঙ্গে সঙ্গে আপনারা ফলো করার জন্য যে সমস্ত টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং বা যেগুলো আমি পড়াচ্ছি সেটাই যদি আপনি যদি একবার রিভিউ করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। মিউট করে দিয়ে আপনারা কথা বলবেন আমার সঙ্গে আনমিউট করে, আর আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ারের মধ্যে আমার স্ক্রিন দেখতে পেলে আমাকে আপনারা বলবেন যে দেখতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে।
ঠিক আছে, আমরা আজকে নতুন চ্যাপ্টার চলে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, খুবই প্র্যাকটিক্যাল বিষয় এগুলো এবং আমাদের কাজে আসবে। আপনারা যখন বড় বড় কোম্পানির সিএফও হিসেবে কাজ করবেন, কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবেন, এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা রিয়েলি ভাইটাল ইম্পর্টেন্ট কতগুলো ইস্যু এখানে আছে যেগুলোর উপর বেসিস করে আপনারা ম্যানেজমেন্টকে সাহায্য করতে পারবেন, কোম্পানিকে সাহায্য করতে পারবেন বিভিন্ন ইনফরমেশন রেডি করে। এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। তো ভ্যারিয়েন্স কথাটা শব্দটা অর্থটা কি আসলে? ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ক্যালকুলেশন, আপনার একটু কি মনে হয় এটা কি হইতে পারে একটু বলেন তো কেউ? মানে ডিফারেন্স, একটার সাথে একটা কম্পেয়ার করে। আর বাজেটের সাথে অ্যাকচুয়াল কি ডিফারেন্স ওটা বোঝায়। রাইট, ফ্যান্টাস্টিক, দিস ইজ দ্য রাইট আনসার। বাজেটের সঙ্গে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি সেটা আমরা বের করবো। তাহলে বাজেট যখন আমরা করি, নিশ্চয়ই আমরা কতটা অ্যাজাম্পশন, কোনো ফোরকাস্টিং করে করে আমরা বাজেটগুলো করি। আমরা একটা প্র্যাকটিক্যাল মানে বাজেটটা করি কখন? আমরা খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা বিষয় চিন্তা করি যে আমার এই ক্যাপাসিটি আছে, এই আমার রিসোর্স আছে, আমি তাহলে এইভাবে বাজেট করলাম, একটু সেল করবো, একটু প্রোডাকশন করবো, একটু সেল করবো, এইভাবে চলবো। তাহলে বাজেটটা একটা খুব মোটামুটি আমরা চিন্তা করি কতটুকু প্র্যাকটিক্যালি করা যায়। তারপরেও আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কাজটা শুরু করি, প্রোডাকশন করি, সেলস করি, তখন দেখা যায় যে ভ্যারিয়েন্স হয়ে যায়। হ্যাঁ, বা পারচেস করি, ম্যাটেরিয়াল পারচেস করি, লেবার ইউজ করি, তখন দেখা যায় যে আমাদের রিসোর্স গুলো ইউজ করতে গিয়ে আমাদের অনেক বাজেটের সঙ্গে ডিফারেন্স হয়। এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। তারপরে কিন্তু আমাদের কাজ শুরু, মানে আমাদের কস্ট অ্যাকাউন্টের কাজ শুরু। আমাদের তখন কাজ কি, যে কত অ্যাকুরেটলি আমরা এই কাজটা করতে পারি, সেই জন্য ম্যানেজমেন্টকে সহায়তা করার জন্য কিছু রিপোর্টিং করা, কিছু আমাদের এই অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস দেখি আমরা যে বাজেটটা প্রথমে করেছিলাম, কাজ শুরু করার কাজ শুরু করার বিগিনিং এ আমরা যে বাজেটটা করেছিলাম, সেই বাজেটের সঙ্গে কাজের শেষে আমি যে কাজটা অ্যাকচুয়াল ওয়ার্ক যেটা হয়ে গেছে, সেটাতে যে ডিফারেন্স গুলো হয়েছে, ডিফারেন্স গুলো কেন হয়েছে, এটা তখন আমরা বের করি। স্পেসিফিকলি যখন বের করতে পারি যে হ্যাঁ আমার এই কারণে ডিফারেন্স হচ্ছে, তখন তো সহজ কন্ট্রোল করতে পারতেছি, তখন কন্ট্রোলিং কথা চলে আসে, তখন আমরা ওই প্রবলেম গুলোকে সলভ করে দিকে পরবর্তী সেশনের জন্য আরো অ্যাকুরেটলি কাজ করতে পারি, সেটার জন্য আমরা তখন আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। দিস ইজ দ্য কজ অফ ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ক্যালকুলেশনস। খুবই প্র্যাকটিক্যাল, আপনারা খুবই মজা পাবেন ইনশাআল্লাহ, এবং প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন শুরু করি। এই চ্যাপ্টারে আমরা কি করবো? এখানে ডিসকাস কস্টিং মেথডস এন্ড देयर রেজাল্টস, এটা তো আমরা আগেও পড়েছিলাম, কিন্তু এই চ্যাপ্টারে কম্পোনেন্টস থেকে অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড কস্টিং মেথডস। স্ট্যান্ডার্ড কস্টিং মেথডস, স্ট্যান্ডার্ড কস্টিং মেথডস মানে অ্যাবজর্পশন কস্টিং মেথড, মার্জিনাল কস্টিং মেথড, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং মেথড। ঠিক আছে, অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড কস্টিং মেথডস within costing systems, including the reconciliation of budgeted and actual profit margins. তাহলে আমাদের যে রিকনসিলিয়েশন করব বাজেটের এবং অ্যাকচুয়াল প্রফিট মার্জিন, প্রফিটের কথা বললে কিন্তু আমার প্রোডাকশন, সেলস, পারচেজ সবকিছু কিন্তু ওই যে প্রফিট, যেহেতু কথা বলছি প্রফিটের কথা বললে কিন্তু সবগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। সো আমরা কিভাবে যাব এই চ্যাপ্টারের মধ্যে? ডায়াগ্রাম কি, চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রাম দেখেন, এখানে লেখা আছে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, অনেকগুলো ভাগ দেওয়া আছে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, একটা হচ্ছে লেবার ভ্যারিয়েন্স, তারপর ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সেস, সেলস ভ্যারিয়েন্সেস। দেখেন এই যে এখানে বিভিন্ন পার্ট, 1 2 3 4 5টা পার্ট, সবগুলো কিন্তু এগুলো থেকে কিন্তু প্রফিটটা আসে। যেমন আমি প্রোডাকশন যখন করব, তখন আমার ম্যাটেরিয়াল লাগতেছে, লেবার লাগতেছে, ভ্যারিয়েবল ওভার লাগতেছে, ফিক্সড ওভারহেড লাগতেছে। এরপরে আমরা সেলস যখন করব, এই সমস্ত কস্ট অফ গুডস সোল্ড এই সেলস থেকে বাদ দিলে তো প্রফিট আসছে। সুতরাং এই অ্যানালাইসিস গুলো করলেই মোটামুটি আমাদের প্রফিট, ওই যে রিকনসিলিয়েশন অ্যানালাইসিস যেগুলো আমরা একটু আগে কম্পোনেন্টস মধ্যে পড়ছিলাম, সেটা কিন্তু চলে আসে। তাহলে আমাদের ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এই কম্পোনেন্ট গুলো, আমরা ম্যাটেরিয়াল পারচেজের সময় বা ম্যাটেরিয়াল প্রাইসে কোনো সমস্যা আমাদের হচ্ছে কিনা, কিংবা আমাদের ম্যাটেরিয়াল ইউসেজে কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সে দেখতে পারবো। লেবার ব্যালেন্সেও লেবার ইউসেজের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা, ইউসেজটা কম বা বেশি হচ্ছে কিনা, লেবার রেটে কোনো আমাদের কম বা বেশি আমাদের সমস্যা ছিল কিনা, এগুলো তখন অ্যানালাইজ করতে পারবো। ভ্যারিয়েবল ওভারহেড তাই, ফিক্সড ওভার ডায়াগ্রাম করে আমরা ভ্যারিয়েন্স করে আমরা কস্ট গুলো, এইগুলো হচ্ছে কস্ট পার্ট, এই যে ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভার, ফিক্সড ওভার, কস্ট পার্ট, এগুলোকে কস্ট পার্টের মধ্যে কি কারণে আমাদের ভ্যারিয়েন্স গুলো হয়েছিল সেটা তখন আমরা বের করতে পারবো। আর সেলস ভ্যারিয়েন্স কি, আমরা বিক্রি করলাম, বিক্রি যে বাজার ছিল, বিক্রি বাজারটা অনুযায়ী বাজার আমরা বিক্রি করতে পারছি কি পারিনি, হ্যাঁ, ভলিউমে কোনো সমস্যা ছিল কিনা, বা প্রাইসে কোনো সমস্যা ছিল কিনা, এগুলো হচ্ছে সেলস রিলেটেড, ইনকাম রিলেটেড। তাহলে একটু আগাই, স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভ্যারিয়েবল অ্যানালাইসিস।
আমাদের দেখেন স্ট্যান্ডার্ড কস্টিং ইজ এ টেকনিক which establishes predetermined estimates of the costs of products and services and then compares these predetermined costs and with the actual costs as they are incurred. এই যেখানে কথাটা বলছে predetermined estimates of cost and products মানে কি বলেন তো predetermined estimates of cost and products এটা কখন অগ্রিম অনুমান করার কস্ট এবং অ্যাকচুয়াল যেটা হলো সেটা বাজেটেড স্ট্যান্ডার্ড ইজ বাজেটেড এই যে আমরা অ্যাবজর্পশন কস্টিং শিখছি চ্যাপ্টার 2 তে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম শিখছি তারপরে মার্জিনাল কস্টিং সিস্টেম শিখছি না তারপরে আরো চ্যাপ্টার 3 4 এ আরো শিখছি থ্রুপুট অ্যাকাউন্টিং শিখছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং ইজ a technique which establishes predetermined estimates of costs of products. Predetermined আমরা প্রথম থেকে একটা ডিটারমাইন করছিলাম যে আমার কস্ট অফ প্রোডাক্টস কি হবে কস্ট অফ গুডস সোল্ড করার জন্য যেটা আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে করছি মার্জিনাল কস্টিং সিস্টেমে করছি predetermined estimates of cost of products and service and then compares this তখন তারপর কি হয় কম্পেয়ার করি আমরা this predetermined cost with actual costs they are incurred তারপরে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট এই যে ভ্যারিয়েন্স অ্যানালিসিস আমরা করব এই ভ্যারিয়েন্স করার আগে আমাদের যেই অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম বা মার্জিনাল কস্টিং সিস্টেমে যে আমরা প্রোডাক্ট কস্ট কাট করছিলাম এবং টোটাল কস্ট যেটা আমরা বের করতাম পরে প্রফিট বের করছি আমরা এগুলো সব শিখছি আমরা আগের চ্যাপ্টারগুলো করে আসছি এখন আমরা অ্যাকচুয়ালের সঙ্গে ওটার সঙ্গে ডিফারেন্সগুলো বের করে ওইটা আমরা কম্পেয়ার করে দেখব the predetermined costs are known as standard costs and the difference between the standard cost and actual cost is known as a variance দেখেন এই একটা ছোট এই 3-4টা লাইনের ভিতরে কিন্তু ভ্যারিয়েন্স অ্যানালিসিস সম্বন্ধে আপনাকে সম্পূর্ণ ধারণা দিয়েছে যে আপনি এই ধারণা নিয়ে আমরা এই চ্যাপ্টারগুলো পরবর্তী চ্যাপ্টারগুলো করতে থাকবো চ্যাপ্টার 6 7 8 হ্যাঁ এই ধারণা নিয়ে তো আমি আবার পড়ি সবার একটা রিভিউ করার পর স্ট্যান্ডার্ড কস্টিং is a technique which establishes predetermined estimates of cost of products and services and then compares these predetermined costs with actual costs as they are incurred. The predetermined costs are known as standard cost and the difference between the standard cost and actual cost is known as a variance. তাহলে ভ্যারিয়েন্স সম্বন্ধে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কি করব আমরা স্যার The process by which the total difference between actual cost and standard is broken down into its difference elements is known as variance analysis. এই যে করব যে প্রসেসে করব বা বিভিন্ন এলিমেন্টে যে আমরা ভাগ করে দেখাবো ওই ভাগ করে দেখানোটা হচ্ছে variance analysis. এখন variance analysis, variance is the difference between actual results and the budget or standard. এটা তো আমরা একটু আগে যেটা বললাম সেটাই অ্যাকচুয়াল রেজাল্টের সঙ্গে আমাদের যেটা বাজেট করছিলাম বা স্ট্যান্ডার্ড যেটা রেডি করছিলাম সেটা ডিফারেন্স হচ্ছে ভ্যারিয়েন্স টেকেন টুগেদার কস্ট এন্ড সেলস ভ্যারিয়েন্সেস ক্যান বি ইউজড টু এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য বাজেটেড প্রফিট ফর এ পিরিয়ড এন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট তাহলে প্রফিট বের করে যদি আমরা সেলসও পাচ্ছি কস্টও পাচ্ছি কস্ট সবগুলো যদি এলিমেন্ট থাকে তাহলে আমরা সবগুলোকে একসাথে যদি আমরা অ্যাকুমুলেট করি টুগেদার যদি আসি টেকেন টুগেদার করি তাহলে কস্ট এন্ড সেলস ভ্যারিয়েন্স taken together cost and sales variances can be used to explain the difference between the budgeted profit for a period and the actual profit যদি প্রফিটের মধ্যে আমার বাজেটেড যে প্রফিট ছিল এবং অ্যাকচুয়াল প্রফিট যেটা হয়েছিল সেখানে ডিফারেন্সটা কি কারণে হয়েছে সেটা যদি আমাকে ওই কারণগুলো যদি বের করতে হয় তখন আমাকে কি করতে হবে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে হবে এই সমস্ত কস্ট এলিমেন্ট গুলো এবং সেলস এর এই সমস্ত ভ্যারিয়েন্স গুলোকে করে তারপরে প্রফিটের মধ্যে বাজেটেড প্রফিট এবং অ্যাকচুয়াল প্রফিটের মধ্যে কেন ডিফারেন্স হয়েছে সেটা আমি বের করতে পারবো ক্লিয়ার কথা না এটা কিন্তু আসবে আমাদের প্রফিট অ্যানালাইসিস প্রফিট রিকনসিলিয়েশন গুলো করব এগুলো কিন্তু ইন্টারেস্টিং এগুলো কিন্তু আমরা পরে অঙ্ক করতে গিয়ে পাবো তারপর কথাগুলো অনেক সহজ বলতেছে when actual results are better than expected results a favorable variance occurs যদি অ্যাকচুয়াল ভ্যারিয়েন্সটা ভালো হয় বাজার থেকে যদি আমার অ্যাকচুয়াল রেজাল্ট যদি বেটার হয় তাহলে ফেভারেবল হ্যাঁ আর when actual results are worse than expected results then adverse variance আচ্ছা favorable কে f দিয়ে বলি আর adverse কে a দিয়ে বলি এবার ভ্যারিয়েন্স গ্রুপস এই যে আলোচনা করলাম সে কথাগুলো বলছে এখানে ভ্যারিয়েন্স গ্রুপ কি
variances can be divided into three main groups. তিনটা মেইন গ্রুপে আমরা ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে সেলস ভ্যারিয়েন্সেস, এটা হচ্ছে ইনকাম রিলেটেড যা আছে সব ভ্যারিয়েন্স গুলো আমরা দেখবো। সেলস ভ্যারিয়েন্স কি কি কারণে সেলস এর ভ্যারিয়েন্স হতে পারে, এটা ভলিউমে কম বেশি হতে পারে, বাজেট যে করছিলাম ভলিউম বা আমার সেলস সেটা কম বেশি হতে পারে, ভলিউমটা আমি হয়তো বা বাজেট অনুযায়ী বিক্রি করতে পারিনি বা বেশি করছি বা কম করছি। আটটা হতে পারে সেলস প্রাইস ভ্যারিয়েন্স, প্রাইস আমার হয়তো সেলস এর প্রাইস হয় বেশি দিয়ে বেশি প্রাইসে বিক্রি করছি তো কম প্রাইসে বিক্রি করছি, তাহলে প্রাইসের কারণে একটা ভ্যারিয়েন্স হতে পারে। তাহলে ইনকাম রিলেটেড এগুলো সেলস ভ্যারিয়েন্স, ওগুলা ওখানে গেলে যখন আমরা দেখবো তখন আমরা এগুলো জানতে পারবো। আর কস্ট রিলেটেড হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সেস। তো ভ্যারিয়েবল কস্ট কি কি ছিল, আমরা ম্যাটেরিয়াল জানি, আমরা লেবার জানি, আমরা ভ্যারিয়েবল ওভার জানি। তাহলে ম্যাটেরিয়াল রিলেটেড যে সমস্ত ভ্যারিয়েন্স আছে সেগুলো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার রিলেটেড যে সমস্ত ভ্যারিয়েন্স সেগুলো লেবার ভ্যারিয়েন্সেস, ভ্যারিয়েবল ওভারহেড রিলেটেড যেগুলো সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস। কি কি আছে, ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস হতে পারে, আমাদের কনজাম্পশন বা ইউসেজ হতে পারে, লেবারের মধ্যে আমাদের এফিসিয়েন্সি হতে পারে, আমাদের রেট হতে পারে, ভ্যারিয়েবল ওভারের মধ্যেও এরকম প্রাইস হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। আর হচ্ছে ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স, তার মানে ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সেস এবং ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সেস সবগুলো হচ্ছে কস্ট রিলেটেড, সেলস ভ্যারিয়েন্স হচ্ছে ইনকাম রিলেটেড। তাহলে এই ভ্যারিয়েন্স গুলো যখন আমরা অ্যানালাইসিস করব, যোগ বিয়োগ করলে তখন আমাদের প্রফিটটাই আমাদের অ্যাকচুয়াল প্রফিট এবং বাজারের প্রফিটের মধ্যে কেন পার্থক্য সেটা আমরা বের করতে পারি। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন। এটা কিন্তু যতটুকু পর্যন্ত বললাম এগুলো হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। আমরা এই কনসেপ্ট নিয়ে বাকি চ্যাপ্টার গুলো 6, 7, 8 চ্যাপ্টার করতে হবে আমাদের। এতটুকু পর্যন্ত কনসেপ্টের মধ্যে বোঝার কোনো ঘাটতি আছে কারো? বলেন আমাকে প্লিজ, আবার আলোচনা করবো, কারণ এটা তো আমাদের মেইন বিষয়। স্যার বুঝছি স্যার। ইটস ওকে না স্যার, আশা করি সবাই বুঝছেন, সহজ বিষয়। বুঝছি স্যার। এবার আসেন ফার্দার এক্সপ্লেনেশন অফ স্ট্যান্ডার্ড কস্টিং। বলতেছে কি স্ট্যান্ডার্ড, এখানে দেখতে চলে আসি, স্ট্যান্ডার্ড ইজ এ বেঞ্চমার্ক মেজারমেন্ট। আচ্ছা পুরোটাই পড়ি। Products are manufactured many times over, it should be possible to decide. Okay, এখানে চলে আসি। Similarly, when a standard service is provided many times over, it should be possible to establish advance how. এখানে আসি। A standard is a benchmark measurement of resource usage or revenue profit generation set in defined conditions. Standard benchmark measurement. Standard is a বেঞ্চমার্ক মেজারমেন্ট। বেঞ্চমার্কের কথাটা আমরা আগে পেয়েছি, আপনাদেরকে বলেছিলাম যে নোট রাখেন, বেঞ্চমার্ক কথাটা আসবে সামনে, এখনো আসছে। বেঞ্চমার্ক একটা স্ট্যান্ডার্ড ইজ এ বেঞ্চমার্ক মেজারমেন্ট, তার মানে বাজেট যেটা করছে সেটা বেঞ্চমার্ক মেজারমেন্ট করছি। এই বেঞ্চমার্কিং করার সময় আমি কিভাবে করি? আন্দাজে করি? নিশ্চয়ই আন্দাজে করি না। আমার কি আছে না আছে সেটা আমি দেখি, তারপরে আমার কম্পিটিটরটা কিভাবে করতেছে সেটা দেখি, মার্কেটে কিভাবে চলতেছে এটা সেভাবে দেখি। এভাবে করে আমি একটা বেঞ্চমার্ক রেডি করি যে এটা একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক, না এইভাবেই আমার এটাই চলায়মান, এটাই মার্কেটে চলায়মান, বা এটাই আমার জন্য এই ইন্ডাস্ট্রির জন্য এটাই মোর অথেন্টিক, এটা হচ্ছে বেঞ্চমার্ক। তাহলে স্ট্যান্ডার্ড ইজ এ বেঞ্চমার্ক মেজারমেন্ট অফ রিসোর্সেস। রিসোর্সেস মানে কি? ম্যাটেরিয়াল, লেবার, এগুলো হচ্ছে রিসোর্সেস। Measurement of resources usage or revenue or profit generation set in defined conditions. A standard cost for a product or service is predetermined unit cost or planned unit cost based on standard specification on the resources needed to supply it and the cost of those resources. Standard cost can be prepared using either absorption costing or margin costing. দেখছেন, এই যে আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আমরা যে অ্যাবজর্পশন কস্টিং করছি, মার্জিন কস্টিং করছি, ওই কনসেপ্টটা এখানে আমাদের পুরো লাগবে। তাহলে বলতেছে স্ট্যান্ডার্ড কস্ট ক্যান বি প্রিপেয়ার্ড। এই যে স্ট্যান্ডার্ড কস্ট বা বাজেট যেটা করবো, প্ল্যান যেটা করবো, কস্টের স্ট্যান্ডার্ড, কস্টের প্ল্যান, কস্টের বাজেট যাই বলুন না কেন, কথা একই, মিনিং একই। স্ট্যান্ডার্ড কস্ট ক্যান বি প্রিপেয়ার্ড using either absorption costing or marginal costing. Or a standard price for a product or service is the expected price for selling the standard product or service. এখন প্রাইসটা আমরা কিভাবে করি? আমরা যখন বাজেটিং করে ফেলি, কাজ শুরু করার আগে প্রাইসিংটা করি, আমরা কোন প্রাইসে বিক্রি করব। তাহলে এটা আমাদের তো অনেক এক্সপেক্টেড, আমরা সেলিং স্ট্যান্ডার্ডটা কি, ওই প্রোডাক্টের স্ট্যান্ডার্ড কি, মার্কেটে কম্পিটিটরে কি দামে সেল করে, আমার কস্ট অফ প্রোডাকশন কত, সব কিছু মিলাই তেলে আমি একটা দাম করি, তারপর আমি একটা মার্জিন করি, পরে আমি একটা স্ট্যান্ডার্ড প্রাইস সেল করি।
The standard price for a product or service is the expected price for selling the standard product or service. When there is a standard sales price and a standard cost per unit, there is also a standard profit per unit. Absorption costing এর মধ্যে দেখছেন না আপনারা স্ট্যান্ডার্ড প্রফিট পার ইউনিট বা বাজেটেড প্রফিট পার ইউনিট আমরা দেখছিলাম, অথবা মার্জিন কস্টিং কি দেখছিলাম স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস যখন আমরা করি, কস্ট প্রাইসিং যখন করি, তখন স্ট্যান্ডার্ড প্রফিট অথবা স্ট্যান্ডার্ড প্রফিট যদি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম যদি হয়, আর মার্জিন সিস্টেম হলে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট, ওইটা আপনারা পাই। তারপরে ভ্যারিয়েন্স, এরপরে ভ্যারিয়েন্স অ্যানালিসিসটা কিভাবে করি? Variances can be calculated for both cost and sales, যেটা একটু আগে আলোচনা করছিলাম। Cost variances analysis, একটু 1 মিনিট 1.5 মিনিট অপেক্ষা করতে করি, আদান হচ্ছে, আদান শুরু হয়েছে, ঠিক আছে? আপনারা এটা পড়েন আর আদানটা শুনি একটু 1 মিনিট 1.5 মিনিট লাগবে। ওকে, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন তোরা? এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, পাচ্ছি স্যার। আপনারা যদি মিউট করেন, আপনারা মিউট করে রাখেন। তো ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তাহলে আমরা কি যাচ্ছি এবার? আমরা জানলাম যে স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড কস্ট, এগুলো সম্বন্ধে আমরা ধারণা পেলাম। তাহলে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস কি? Variances can be calculated for both cost and sales. এই যে আমরা কস্ট নিয়ে আলোচনা করলাম, দুইটার জন্যই আমাদের ভ্যারিয়েন্স গুলো বের করতে হয়। Cost variances analyze the difference between actual cost and standard cost. Sales variances analyze the difference between actual and budgeted sales prices and sales volumes. Sales prices and sales volumes এর মধ্যে ডিফারেন্স গুলো আমরা সেলস এর মধ্যে সেলস ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করার সময় করি, আর কস্টের সময় ওই কস্ট গুলো করি। Where standard costing is used, variance analysis can be an important aspect of performance management and control. Standard costing নিয়ে অনেকে কনফিউজ করে যে এটা আবার কোন ধরনের কোনো কস্টিং মেথড কিনা। কেউ আমাকে এর মধ্যে ক্লাসের মধ্যে প্রশ্ন করেছিলেন একদিন যে স্যার স্ট্যান্ডার্ড কস্টিং এ যাবে করি, আসলে স্ট্যান্ডার্ড কস্টিং মানে কি? আমি এই যে আমাদের এই কয়েকদিনের আলোচনা বা আজকের আলোচনাতে স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? স্ট্যান্ডার্ড কস্টিং মানে কি বলেন তো? absorption costing, marginal costing, এগুলাই স্ট্যান্ডার্ড কস্টিং এর মেথড। কিন্তু বেসিক কথা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে বাজেট করা, এটাই মাথায় রাখেন। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে বাজেট। তাহলে যেখানে আমরা বাজেটিং করে করে কাজগুলো করি সেটাকে বলতে স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমে যাচ্ছি আমরা। তাহলে where standard costing is used, variance analysis can be an important aspect of performance management. এই যে পারফরম্যান্স ম্যানেজমেন্ট মেজারমেন্ট কথাটা, পারফরম্যান্স মেজারমেন্ট এন্ড কন্ট্রোল কথাটা মনে রাখেন। এটা কিন্তু আমার চ্যাপ্টার 6, 7, 8 এর শেষের দিকে পাবো পারফরম্যান্স মেজারমেন্টটা, বুঝছেন? ভেরি ইন্টারেস্টিং, মানে ওটা খুবই প্র্যাকটিক্যাল। তো এটা আমরা পরে পাবো। Variance analysis can be an important aspect of performance measurement and control. It is defined in the CMA official terminology as
the evaluation of performance by means of variances whose timely reporting should maximize the opportunity for managerial action. যদি আমরা সঠিক সময়ে যদি টাইমলি যদি রিপোর্টিংটা পেয়ে যাই, টাইমলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, টাইমলি পাচ্ছি কিনা। আমার ইন টাইম যদি না পাই, আমি তো কোনো কন্ট্রোলিং ম্যানেজারে যেতেই পারবো না, ম্যানেজারে কোনো অ্যাকশনে যেতে পারবো না। সুতরাং টাইমলি রিপোর্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। Variance reports comparing actual results with the standards or budget are produced regularly, perhaps monthly. তার মানে কি, এখন মনে করেন আমি আমার এই মাসে ভ্যারিয়েন্স হয়েছে, আমি এই মাসে ভ্যারিয়েন্স কি হয়েছে না হয়েছে এটা বের করলাম, আর 4 মাস পরে গিয়ে আমি রিপোর্ট করলাম, ওটা কোনো কাজে আসবে কিনা? ওটা তো কোনো কাজে আসবে না। আমার এই মাসে প্রবলেম হয়েছে, আমি ধুমাধুম আমাকে রেডি করে ফেলতে হবে যেন নেক্সট মান্থে এই সমস্যা আমার না হয়, তাহলে কাজে আসবে। আর আমি যদি এই মাসের ভ্যারিয়েন্স পেয়েছি, এই ভ্যারিয়েন্সের রিপোর্টটা আমি করতে আরো 6 মাস পরে দিলাম, ওই রিপোর্টে কোনো দাম নেই। সেজন্য বলছে ভ্যারিয়েন্স রিপোর্টস কম্পেয়ারিং অ্যাকচুয়াল রেজাল্টস উইথ দ্য স্ট্যান্ডার্ডস অর বাজেট আর প্রডিউসড রেগুলারলি, পারহ্যাপস মান্থলি, অথবা কখন কোনো মান্থলিও করে। এই হচ্ছে মোটামুটি ভ্যারিয়েন্স সম্বন্ধে, ভ্যারিয়েন্স অ্যানালিসিস সম্বন্ধে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 আমরা যা করব তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা, যে ধারণা নিয়ে আমরা আমাদেরকে এগোতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু পর্যন্ত বলেন। ভ্যারিয়েন্স কি জিনিস, স্ট্যান্ডার্ড প্রাইস কি জিনিস, কস্ট ভ্যারিয়েন্স কি জিনিস, সেলস ভ্যারিয়েন্স কি জিনিস, আমরা সবই আলোচনা করলাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। সবাই বুঝলেও বলো যে হ্যাঁ স্যার বুঝছি। বুঝছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আশা করি বুঝবেন সবাই, কারণ এগুলো খুব সহজ বিষয় আলোচনা করলাম। এবার আমরা ভ্যারিয়েন্সে চলে যাই। প্রথমে আমরা দেখব সেলস ভ্যারিয়েন্স। সেলস ভ্যারিয়েন্সটা কিভাবে করা যায়? The difference between a budgeted profit and the actual profit achieved in a period is explained by both cost variances and sales variances. Cost variances explain the differences between actual cost and budgeted or standard cost. Sales variances explain the effect of differences between sales variance কি করে, ডিফারেন্স দেয় কোনটার মধ্যে ডিফারেন্স দেখায়, অ্যাকচুয়াল এন্ড স্ট্যান্ডার্ড সেলস প্রাইসের মধ্যে কোন ডিফারেন্স থাকে সেটা দেখে, অথবা এবং দেখে বাজেটেড এন্ড অ্যাকচুয়াল সেলস ভলিউমের মধ্যে। আমি প্রথমে আলোচনার মধ্যে কথা বলে ফেলেছিলাম যে সেলস ভ্যারিয়েন্স কি করে। আমরা সেলস এর মধ্যে ইনকাম, সেলসে আমাদের কি কি কারণে ভ্যারিয়েন্স হতে পারে। একটা হচ্ছে প্রাইসের কারণে, আমার প্রাইস 20 টাকা নির্ধারণ করছিলাম কিন্তু 22 টাকা করে বিক্রি করছি, তাহলে আমার কি আমরা ফেভারেবল বিক্রি করলাম না আনফেভারেবল বিক্রি করলাম, অ্যাডভান্স বিক্রি করলাম, প্রাইসিং ফেভারেবল। যদি হ্যাঁ, আর যদি 20 টাকা সেলস প্রাইসে 18 টাকা করলাম তাহলে 2 টাকা আনফেভারেবল। সেলস প্রাইস ভ্যারিয়েন্স তখন আনফেভারেবল বা অ্যাডভার্সও বলতে পারি। এই ক্ষেত্রে এই বইতে অ্যাডভার্স বলা আছে, অনেক বইতে আনফেভারেবল ইউএফ লেখে, আনফেভারেবল। আর ফেভারেবল লেখাতে শুধু এফ লেখে, সব মিনিং একই। তাহলে আমার সেলস এবং দুই ধরনের এটা হতে পারে, এটা আমরা কনসেপ্ট থেকে আমরা বলতেছি। তাহলে সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা আমরা কিভাবে করতে হয়? Sales price variance shows the effect on profit on a change in revenue caused by the actual selling price differing from the budgeted. It is calculated as the difference between a standard selling price multiplied by the actual number of units sold and actual selling price multiplied by the actual number of units sold. তাহলে ইউনিট সোল্ড এর দুই ক্ষেত্রে অ্যাকচুয়াল নাম্বারটা নিয়ে আমার প্রাইসের কারণে যে অ্যাকচুয়াল ইউনিটটা আমরা সেল করলাম সেখানে যে ডিফারেন্স আছে সেটাই হচ্ছে কি আমার সেলস ভ্যারিয়েন্স। যেমন করেন আমরা এই যে 20 টাকা বা 18 টাকা বা 22 টাকা কথা বললাম, এখন আমার যদি 1000 ইউনিট হয় তাহলে কি হবে? সেলস প্রাইসটা আমার প্রাইস ভ্যারিয়েন্স মনে করেন আমার 20 টাকা করে আমরা বাজেট করছিলাম, 18 টাকা করে বিক্রি করছি, তাহলে আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স পার ইউনিট কত? 2 টাকা। এখন যদি 1000 ইউনিট বিক্রি করি তাহলে টোটাল কত হলো? প্রাইস ভ্যারিয়েন্সের কারণে বিক্রি করলাম 2000 টাকা, আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স হয়ে গেল। বিষয়টা এইটাই স্যার, এটা বুঝিনি স্যার। আচ্ছা, একটু পরে আমরা আরো আলোচনা করব, একটা এক্সাম্পল করব, একদম ক্লিয়ার হবে। আমি আবার বলি, সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা কেন হয়? প্রাইস ভ্যারিয়েন্স কথার মধ্যে অর্থ আছে, শব্দের মধ্যে অর্থ পাচ্ছেন কিনা। প্রাইস ভ্যারিয়েন্স মানে কি? প্রাইসের যেই ডিফারেন্স আছে, তাহলে ডিফারেন্সটা কার সঙ্গে কার? স্ট্যান্ডার্ডের সঙ্গে, স্ট্যান্ডার্ড প্রাইসের সঙ্গে আমার অ্যাকচুয়াল প্রাইসের ডিফারেন্স, এটাই তো ডিফারেন্স। স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 20 টাকা, অ্যাকচুয়াল প্রাইস ছিল 18 টাকা, তাহলে ডিফারেন্স কত হলো? 2 টাকা। 2 টাকাটা অ্যাডভান্স হলো না?
হলো জি যদি 5 টাকা বিক্রি করতাম তাহলে 2 টাকা ফেভারেবল হতো। এই যে 2 টাকা কম বা বেশি, এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। এখন আমি অ্যাকচুয়াল বিক্রি করলাম বা প্রোডাকশন করে বিক্রি করলাম 1000 ইউনিট, তাহলে 2 টাকা করে যদি আমি কম বিক্রি করি তাহলে 2000 টাকা কম বিক্রি করলাম, কম টাকা পাইলাম। 2000 টাকা আমার বাজেট ছিল 1000 ইউনিট বিক্রি করবো 20,000 টাকায়, 20 টাকা হিসাবে 18 টাকায় বিক্রি করাতে করলাম 18,000 টাকা, তাহলে 2000 টাকা কম পাইলাম। কেন কম পাইলাম? বিকজ অফ সেলস প্রাইস ভ্যারিয়েন্স। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আর সেলস ভলিউম ভ্যারিয়েন্সের মধ্যেও একই রকম কনসেপ্ট। আমার ভলিউম যেটা বাজেট করছিলাম, অ্যাকচুয়াল ভলিউম সেটা বিক্রি করতে পারি নাই। যেমন ভলিউম আমার ছিল 1000 ইউনিট আমি বিক্রি করবো, আমরা বাজেট করছিলাম, এটা আমাদের স্ট্যান্ডার্ড বাজেট ছিল। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আমাদের একটা ভলিউম ছিল বা বাজেটের একটা ভলিউম ছিল 1000 ইউনিট আমাদের বিক্রি হবে, কিন্তু আমরা বিক্রি করতে পারলাম ধরেন 800 ইউনিট, 200 ইউনিট বিক্রি করতে পারিনি। তাহলে ভলিউম ডিফারেন্স কত হইলো? 200 ইউনিট ভলিউম ডিফারেন্স। এই 200 ইউনিটের জন্য যে ডিফারেন্স ভ্যারিয়েন্সটা হবে, সেই ভ্যারিয়েন্সটা হচ্ছে আমার সেলস ভলিউম ভ্যারিয়েন্স। কিংবা 200 ইউনিট বেশি হইলো, তাও কি একটা ফেভারেবল হতে পারে। যদি আমরা বেশি করে বিক্রি করি, বেশি ভলিউম হয়, তাহলে আমার ফেভারেবল ভলিউম ভ্যারিয়েন্স। 200 ইউনিট কম বিক্রি করলে আমার অ্যাডভার্স সেলস ভলিউম ভ্যারিয়েন্স। একটা প্রফর্মার মাধ্যমে এরা বুঝাই দিচ্ছে যে সেলসটাও দেখেন, সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা কিভাবে দিছে। ইউনিট সোল্ড should have sold for, মানে কি ইউনিট সোল্ড মানে অ্যাকচুয়াল ইউনিট, should have sold for মানে যে টাকায় বিক্রি করা উচিত ছিল, মানে দাও স্ট্যান্ডার্ড ইউনিট, মানে অ্যাকচুয়াল সেলস ইউনিট ইনটু স্ট্যান্ডার্ড সেলস প্রাইস। এটা হচ্ছে সেলস প্রাইসের কথা বলতেছি, সেলস প্রাইস ভ্যারিয়েন্স করতেছি। এটা কিভাবে আমরা পারফরম্যান্সটা দিচ্ছি, মানে কিভাবে বের করবো আর কি, যে অ্যাকচুয়াল সেলস ইউনিট ইনটু স্ট্যান্ডার্ড সেলস প্রাইস। ওই যে 20 টাকা বললাম, 20 টাকা, আর মাইনাস হবে দে ডিড সেল ফর, এবং কিন্তু তারা যে টাকা বিক্রি করা হয়েছে তাদেরকে অ্যাকচুয়াল সেলস রেভিনিউ। তাহলে ওয়াই এক্স এবং ওয়াই থেকে বিয়োগ করলে আমরা সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা বের করতে পারলাম। সেলস ভলিউম ভ্যারিয়েন্সের মধ্যে তাই অ্যাকচুয়াল সেলস ভলিউম মনে করেন যে আমরা বললাম যে 1000 জায়গায় 800 বা 1200 অ্যাকচুয়াল সেলস ভলিউম সেটা, আর বাজারের সেলস ভলিউম ছিল 1000, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেটা ধরলাম ওয়াই। তাহলে অ্যাকচুয়াল সেলস ভলিউম মাইনাস বাজারের সেলস ভলিউম করলে যা আসবে সেটা হচ্ছে সেলস ভলিউম ভ্যারিয়েন্স। সহজ বিষয় একদম। দ্য ভ্যারিয়েন্স ইন ইউনিটস, এরপরে আমরা ভলিউম যখন বের করলাম, ভলিউম বের করার পরে কি হলো আমাদের, দ্য ভলিউম ইন ইউনিটস, দ্য ভ্যারিয়েন্স ইন ইউনিটস ক্যান বি ভ্যালিউড। এরপরে আমরা ভলিউমটাকে আবার ভ্যালু করার জন্য ইন ওয়ান অফ থ্রি ওয়েজ, এই তিনটার যে কোনো একটা মতে আমরা ওই ভলিউম ভ্যারিয়েন্স থেকে আমরা আবার মানে অ্যামাউন্টে মানি ইউনিটে আমরা প্রকাশ করতে পারি। কি হবে? এট দ্য স্ট্যান্ডার্ড প্রফিট পার ইউনিট, মানে ভলিউম ডিফারেন্স হইলো আমার 2 টাকা করে কত টাকা প্রফিট ছিল, তো ওই টাকা ওই মানে ভলিউম ভ্যারিয়েন্সটাকে ওই প্রফিটের স্ট্যান্ডার্ড প্রফিট দিয়ে গুণ করলে, এটা আমরা স্ট্যান্ডার্ড প্রফিট পার ইউনিট দিয়ে গুণ করলে আমরা প্রফিট ডিফারেন্সটা পেয়ে যাই। এটা অ্যাবজর্পশন কস্টিং। আর মার্জিনাল কস্টিং এর মধ্যে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে এট দ্য স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে মার্জিনাল কস্টিং এর হিসেবে পেয়ে গেলাম ভ্যালু করার জন্য। অথবা স্ট্যান্ডার্ড রেভিনিউ পার ইউনিট, at the standard revenue per unit, this is rarely used and you should only do so if it was specifically asked for. আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখেন এক্সাম্পল 1 কি বলছে, Walter Dean Limited has budgeted sales of $400 units at $25 each. বাজেট করছে কত? তাহলে এই বাজেটের স্ট্যান্ডার্ড করছে আমাদের, বাজেট করছে ওয়াল্টার লিমিটেড 400 ইউনিট বিক্রি করবে 25 টাকা করে। The variable costs are expected to be $18 per unit and there are no fixed costs. কোনো ফিক্সড কস্ট নেই, পুরোটাই 18 টাকাটাই পুরোটাই ভ্যারিয়েবল। Actual sales were 500 unit at $20 each and costs were as expected. Costs were as expected. তাহলে কস্টের মধ্যে কোনো ঝামেলা নেই। Calculate the selling price variance and sales volume variance. তাহলে আমাদের ভলিউম বা প্রাইসের ডিফারেন্স কি ছিল বলেন দেখি আপনারা। প্রাইস ছিল কত? 5 টাকা ভ্যারিয়েন্স।
5 টাকা, হ্যাঁ পার ইউনিট 5 টাকা, গুড। আমরা 25 টাকা চিন্তা করছিলাম বিক্রি করবো, কিন্তু বিক্রি করছি 30 টাকায়, তাই তো? তাহলে 5 টাকা কি অ্যাডভান্স করলাম নাকি ফেভারেবল করলাম? যেহেতু কম আমাদের বাজারের চেয়ে কম টাকা বিক্রি করছি, তাহলে অ্যাডভান্স হলো, তাহলে 5 টাকা পার ইউনিট করলাম। এখন আমাদের অ্যাকচুয়াল ইউনিট সেল কত হয়েছিল? আমরা এখন অ্যাকচুয়াল 500 এটা 100 ফেভারেবল স্যার, ফেভারেবল না, এখানে অ্যাডভান্সই হবে। প্রাইস যেহেতু এটা প্রাইস, এখানে ফেভারেবল হবে না। আমাদের প্রাইসটা তো প্রাইস পার ইউনিটটা তো অ্যাডভান্স হচ্ছে, ইউনিটটা বেশি, মেইনলি আমাদের প্রাইস ইউনিট বেশি হয়েছে। কাম অন, ওটা ভলিউমে যাবে, ওটা যাবে ভলিউম, সেলস ভলিউম ইউনিটের মধ্যে ফেভারেবল যাবে। প্রাইসটা অ্যাডভান্স, ভলিউমটা হবে টোটাল একটা, তখন একটা আমাদের ভ্যারিয়েন্স বেরোবে। এটাই হচ্ছে মজার জিনিস। স্যার এখানে 500 ইনটু 5 এই অ্যামাউন্টটা স্যার অ্যাডভান্স, বুঝিনি কথা স্যার। এখানে হচ্ছে 500 ইনটু হচ্ছে 5 এই অ্যামাউন্টটা হচ্ছে অ্যাডভান্স। 500 ইউনিট বিক্রি করছি অ্যাকচুয়ালি, এবং আমার সেলস প্রাইসে 5 টাকা কম বিক্রি করছি, তাহলে আমার 500 ইনটু 5, তাহলে 2500 টাকা আমি সেলস প্রাইসের মধ্যে অ্যাডভান্স পাইছি। কিন্তু আমার পাওয়া, যদি 500 ইউনিট বিক্রি করতাম 25 টাকায়, তাহলে আমাদের পেতাম কত টাকা? 25 টাকা হলে তো 5 25 কত হইতো? 5 25 125, হ্যাঁ। তাহলে ওটা তো আমি পুরো টাকাটা 5 টাকা 25 টাকা হিসেবে পাই নাই, আমি তো 20 টাকা হিসেবে পাইছি। তাহলে 5 টাকা হিসেবে পার ইউনিট কম পাইছি, তাহলে 1 ইউনিটে 5 টাকা করে কম পাইছি, 500 ইউনিটে কত টাকা কম পাইছি? অ্যাকচুয়াল ফিগারটা এখানে ভলিউম ধরতে হবে সেলস প্রাইসের ক্ষেত্রে, ক্লিয়ার? এবং এবার আসেন ভলিউমটা আমরা বেশি বিক্রি করছি না কম বিক্রি করছি? স্যার বেশি করছি, বেশি স্যার। কত বেশি বিক্রি করছি? 100। তাহলে ফেভারেবল নাকি? ফেভারেবল, তাহলে সেলস ভলিউম ফেভারেবল 100 আছে। এখন আমার স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন কত? স্যার কন্ট্রিবিউশন বের করতে হবে বাজেটেড সেলস থেকে, বাজেটেড ভেরিয়েবল কস্ট মাইনাস। হ্যাঁ, তো কত টাকা? 7 টাকা। তাহলে আমি 7 টাকা দিয়ে যদি আমি কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স বের করি, হ্যাঁ আমাকে বের করতে ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস ভ্যারিয়েন্স এন্ড দ্য সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স। সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা আমরা বের করছি অ্যাডভান্স 2500 টাকা, আর সেলস প্রফিট ভ্যারিয়েন্স বা কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স, এখানে কন্ট্রিবিউশন যেহেতু মার্জিনাল কস্টিং, এখানে কোনো ফিক্স কস্ট নাই, এর জন্য কন্ট্রিবিউশন বলছে। অ্যাবজর্পশন কস্টিং হলে এখানে বলতো প্রফিট ভ্যারিয়েন্স বলতো, তো যেহেতু আমাদের এখানে ফিক্স কস্ট নাই, এটা মার্জিনাল কস্টিংটাই বলা যায়, এর জন্য বলছে সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স হচ্ছে গিয়া পার ইউনিটে কত? 25 টাকা থেকে 18 টাকা বাদ দিলে 60 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিটে আমরা পাওয়ার বাজার ছিল। কিন্তু আমরা বাজার যা ছিল তার, আমরা বিক্রি বাজার যা ছিল তার চেয়ে আমরা 100 ইউনিট বেশি বিক্রি করছি, তাহলে 700 টাকা ফেভারেবল হচ্ছে আমার। এই হচ্ছে গিয়া সেলস প্রাইস ভ্যারিয়েন্স এবং সেলস ভলিউম ভ্যারিয়েন্সের হিসাব করার সহজ উপায়, খুবই সহজ, ভেরি সিম্পল। এখানে কোনো কমপ্লিকেশন নেই, শুধু আমাদের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, কি ধরবো কি ধরবো না। তাহলে একটা রিভিউ করি আমরা। এখানে আমরা সেলস প্রাইস ভ্যারিয়েন্স কি বের করবো? সেলস প্রাইস ভ্যারিয়েন্সের মধ্যে অ্যাকচুয়াল সেলস ইউনিট ইনটু স্ট্যান্ডার্ড সেলস প্রাইস। অ্যাকচুয়াল সেলস ইউনিট মানে নাম্বার অফ সেলস, কত ইউনিট বিক্রি করবো, অ্যাকচুয়াল সেলস ইউনিট ইনটু স্ট্যান্ডার্ড সেলস প্রাইস, ওটার থেকে আমরা বিয়োগ করবো অ্যাকচুয়াল সেলস রেভিনিউ। অ্যাকচুয়াল সেলস রেভিনিউ কি হলো? অ্যাকচুয়াল সেলস ইউনিট ঠিক থাকলো, এখানে ইউনিটটা, এখানে ইউনিটটা, আর শুধু ডিফারেন্স দেখি স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল সেলস রেভিনিউ কিভাবে আসে? অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল সেলস ইউনিট, তাই তো আমাদের অ্যাকচুয়াল সেলস রেভিনিউ হিসেবে আসে। তাহলে ডিফারেন্সটা কিন্তু শুধুমাত্র প্রাইসের, প্রাইস পার ইউনিটে, স্ট্যান্ডার্ড প্রাইস সেলস ইউনিট আর অ্যাকচুয়াল প্রাইস সেলস ইউনিট, এই দুটোর মধ্যে এই দুটো ডিফারেন্স গিয়ে আমার অ্যাকচুয়াল সেলস ইউনিটে গুণ করলেও আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে সেলস প্রাইস ভ্যারিয়েন্স। আর সেলস ভলিউম ভ্যারিয়েন্স কি হবে? অ্যাকচুয়াল সেলস ভ্যারিয়েন্স, অ্যাকচুয়াল সেলস ভলিউম যা হবে তার থেকে বাজার সেলস ভলিউম বিয়োগ করবো, তাহলে সেলস ভলিউম ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। এটাকে, এই সেলস ভলিউম ভ্যারিয়েন্সকে এবার আমি যদি এই ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন দিয়ে গুণ করছি, তাহলে আমার কন্ট্রিবিউশনের প্রবলেম এটা ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। স্ট্যান্ডার্ড প্রফিট দিয়ে গুণ করলে অ্যাবজর্পশন কস্টিং, তাহলে প্রফিট ডিফারেন্স পেতাম। যেটাই হবে আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম করলে প্রফিট পার ইউনিট গুণ করতাম। যেহেতু মার্জিনাল কস্টিং করছি আমরা এক্সাম্পল 1-এ, আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট গুণ করছি, আমরা কন্ট্রিবিউশন ভলিউম, এই যে সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্সটা আমরা সেভ পেলাম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে?
স্যার স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন এখানে 60 টাকা দিয়ে গুণটা কেন দিছে স্যার? মানে এখানে 25 থেকে 18টা মাইনাস করে যে 60টা আসছে, মানে এটা কেন আসছে স্যার? টোটাল কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্সটা কেন আসছে? আমার মনে করেন এখানে প্রশ্ন বলা আছে না যে আমার 25 টাকা হচ্ছে সেলস প্রাইস, বাজারের সেলস প্রাইস 25 টাকা না? বলেন কে প্রশ্ন করছিলেন আমাকে, নামটা বলেন তো আপনার। স্যার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন দেখেন তো এখানে বলা আছে না, সালাউদ্দিন দেখেন সেলস 400 ইউনিটস এট 25 ইচ, এটা স্ট্যান্ডার্ড বাজেটেড। জি স্যার। আর ভ্যারিয়েবল কস্ট 18 টাকা পার ইউনিট, এটাও বাজেটেড। জি স্যার। তাহলে আমার বাজেটেড প্রফিট কত, কন্ট্রিবিউশন কত? জি স্যার 25 থেকে 18 মাইনাস হবে 60 টাকা। জি স্যার। এই 60 টাকা আমাকে বের করতে বলছে, তাই যে আমার সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স কত। তো সেলস ভলিউমের মধ্যে দেখলাম যে আমরা 100 ইউনিট আমাদের ভলিউম ভ্যারিয়েন্স আছে ফেভারেবল। হ্যাঁ, তো এই 100 ইউনিট ভলিউম বেশি বিক্রি করার কারণে আমার যে সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স আছে সেটা হচ্ছে 60 টাকা দিয়ে গুণ করতে, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন গুণ করলাম 700 করে। স্যার যদি এটা অ্যাবজর্পশনে করতাম তাহলে কিভাবে করতাম? তাহলে প্রফিট করতাম। এখানে অ্যাবজর্পশন কস্টিং এর এলিমেন্ট তো নাই, ফিক্সড ওভার তো নাই। এখানে ফিক্সড ওভার থাকলে ওটা অটোমেটিক অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে প্রফিটটা বের করে তখন ওটা দিয়ে ওই প্রফিট অ্যামাউন্ট গুণ করতাম। কথা কি স্যার? এখানে ভেরিয়েবল কস্টের জায়গায় যদি ফিক্সড কস্টটা বলি তো 18 টাকা, তখন তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে চলে আসতো। জি স্যার বুঝছি। অথবা সেখানে দিতেই বলতে চাইতে পারতো যে অ্যাবজর্পশন কস্টিং এর হিসাবে ভলিউম সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স কত, আর মার্জিন কস্টিং অনুযায়ী আর অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী প্রফিট ভলিউম কন্ট্রিবিউশন মার্জিন কত, কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স কত। এই যে এখানে দেখেন যখন আমরা ভলিউম বের করলাম, যে সেলস ভলিউম বের করার পরে এখানে লেখা আছে কি, দ্য ভ্যারিয়েন্স ইন ইউনিটস ক্যান বি ভ্যালুড ইন ওয়ান অফ থ্রি ওয়েজ ডট ডট, এই তিনটার যে কোনো একটা মধ্যে ভ্যালু করা যায়। ক্যান বি ভ্যালুড। হ্যাঁ, তো এখানে বলা আছে এট দ্য স্ট্যান্ডার্ড প্রফিট পার ইউনিট, এট দ্য স্ট্যান্ডার্ড প্রফিট পার ইউনিট, ওই যে অ্যাবজর্পশন সিস্টেমে, তাহলে ওইটাকে দিয়ে আমরা ভলিউমকে গুণ করব, অথবা এট দ্য স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট, ওই কন্ট্রিবিউশন আমরা এক্সাম্পল মানে যেটা করলাম সেটা দিয়ে গুণ করছি, এটা ইউজিং মার্জিনাল কস্টিং, অথবা এট দ্য স্ট্যান্ডার্ড রেভিনিউ পার ইউনিট। এটা খুব রেয়ারলি করে, দিস ইজ রেয়ারলি ইউজড and you should only do so if it was specifically asked for in an exam question. তাহলে আমরা কি নামাজের একটা ব্রেক নিব? জি স্যার। জি স্যার, নামাজের একটা ব্রেক নিন স্যার। জি স্যার। ব্রেক নিয়ে একটু পর্যন্ত আমাদের মোটামুটি একটা পার্ট হলো, নেক্সট আমরা আবার আগাবো। এটা থাকলো, আপনারা তো এটা রিভিউ করতে পারেন। 30 সেকেন্ডে আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন স্যার। এটা হচ্ছে আমি ওভারঅল এখন পর্যন্ত পুরোটাই বুঝেছি স্যার, কিন্তু আমার একটা কনফিউশন স্যার লাগে প্রথম থেকেই, যেটা হচ্ছে যে কোনো ধরনের কস্ট ভেরিয়েন্স বের করার সময় আমরা স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা মানে মাইনাস করে আমরা হচ্ছে স্যার রেট ভেরিয়েন্স বের করতেছি। আবার যখন সেলস অথবা প্রফিট ভেরিয়েন্স বের করি তখন অ্যাকচুয়াল থেকে আবার স্ট্যান্ডার্ডটা বাদ দেই। এটার কারণটা কি স্যার? মানে যখন কস্ট ভেরিয়েন্স বের করছি তখন স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল মাইনাস করছি, আবার যখন প্রাইস ভেরিয়েন্স সেলস এর জন্য বের করছি তখন অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ডটা মাইনাস করছি। এটা স্যার মানে প্রফিট এবং কস্টের ক্ষেত্রে এটা আমি বলি, এখানে শুনেন, এটা হচ্ছে আপনার বোঝার ঘাটতি আছে এখানে। বিষয়টাকে একদম সিম্পল ভাবে দেখেন, এই যে ফার্স্ট লাইন, ফার্স্ট চ্যাপ্টারটা, ফার্স্ট পেজটা আমরা যে ভালো মতো আলোচনা করলাম, আপনি এই ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজটা আমরা যে আলোচনা করছি, এটা যখন আবার ভালো পড়বেন, এই কনসেপ্ট, এই কোশ্চেনটা আপনার আমাকে আর কাউকে ফলো করতে হবে না, একদম ক্লিয়ার আছে। এখানে কস্ট হচ্ছে কস্টেরটা আমরা যখন কস্ট হিসাব করবো, সেটা আমার খরচ, সেটা আমার বেড়ে হয়ে যাচ্ছে, সেটা একটা মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে একটা কনসেপ্ট নিয়ে আপনার কাজ করতে হবে। সেলসটা কিন্তু ইনকাম, ইনকামের মধ্যে একটা ফেভারেবল হয় কখন? ফেভারেবল যখন ইনকামটা যদি বেশি হয় তাহলে তো ফেভারেবল হবে। বেশি হইলে কেন এই ফেভারেবলটা বেশি কেন হইলো? ওটাকে ভলিউমের কারণে হচ্ছে নাকি প্রাইসের কারণে হচ্ছে? সিম্পল, আপনাকে চিন্তা করতে সেটা। কস্ট যখন বেশি হয়, খরচ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আমার ডিসফেভারেবল, অ্যাডভার্স। ইনকাম বেশি হলে কিন্তু ফেভারেবল, কস্ট বেশি হলে কিন্তু ডিসফেভারেবল, অ্যাডভার্স। দুটো কিন্তু দুইমুখী। জি, দুটো দুইমুখী। কস্ট যদি বেশি হয় তাহলে আমার অ্যাডভার্স, ইনকাম বেশি হলে আমার ফেভারেবল। দুটো দুইমুখী। কস্ট কম হলে আমার ফেভারেবল। দেখেন এখানে কিন্তু কনফিউশন লাগে যায়। কস্ট কম হলে কিন্তু ফেভারেবল, ইনকাম কম হলে কিন্তু ফেভারেবল না। ইনকাম কম হলে কিন্তু কি, সেলসটা কম হলে একটা অন্যটা কথা হচ্ছে আমার খরচ। এই জন্য কনফিউশনটা হয় আপনাদের। স্যার আমি যদি একটু মানে শর্টলি যদি আমি বুঝে থাকি, মানে যেহেতু আমার হচ্ছে যে বাজেটটা আমরা যখন করি তখন সেলস এবং এক্সপেন্স দুইটার জন্যই বাজেট করি, বাট যদি বাজেটের চেয়ে আমার এক্সপেন্স কম হয় সেটা আমার জন্য ফেভারেবল, এবং বাজেটের চেয়ে যদি সেলস কম হয় সেটা আমার জন্য আনফেভারেবল বা অ্যাডভার্স। এটাই তো? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ।
So let's take a break and offer our prayers, Asr prayer. আমরা 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ we will come back. এটা থাকলো এখানে, ঠিক আছে? তাহলে ব্রেকে যাচ্ছি। ওকে স্যার।
কস্ট ডিড কস্ট এটা খুব ইন্টারেস্টিং, এই বইটা খুব সুন্দর করে বলছে। এটা শুড কস্টের সঙ্গে ডিড কস্টের ডিফারেন্সটি হচ্ছে কি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ওই যে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স এক্স মাইনাস ওয়াই টোটাল ভ্যারিয়েন্স। এক্সাম্পল 3টা করি, একদম ক্লিয়ার হবে। স্যার শুড কস্ট মিন হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, আর ডিড কস্টটা কি স্যার? যেটা খরচ করে ফেলছি অ্যাকচুয়াল যেটা। ওকে স্যার। ডিড কস্ট, শুড মানে উচিত ছিল, ডিড মানে করে ফেলেছি পাস্ট টেন্স। ওকে স্যার। জি, তাহলে এক্সাম্পল 3টা করলে আমাদের ক্লিয়ার হবে। জেমস মার্শাল লিমিটেড মেক্স আ সিঙ্গেল প্রোডাক্ট উইথ দ্য ফলোইং বাজেটেড ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। ওরা পার ইউনিট বার করছে 2 কেজি অফ ম্যাটেরিয়াল at the rate of 10 টাকা পার কেজি। এটা কিন্তু পার ইউনিটে, অ্যাকচুয়ালি লাগছে আমার আউটপুট হচ্ছে 1000 ইউনিট, 1000 ইউনিট আমি আউটপুট করছি, কিন্তু ম্যাটেরিয়াল লাগাইছি আমরা 2200 কেজি, আর ম্যাটেরিয়াল কস্ট ছিল 20,900। তাহলে আমাদের এখন কি করতে হচ্ছে, আর টোটাল ভ্যারিয়েন্স, ক্যালকুলেট দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল টোটাল ভ্যারিয়েন্স। টোটাল বলেন আমাদের 20,000 টাকা, 20,900 টাকা খরচ করে ফেলছি। ডিড কস্ট না, এটা এখানে ডিড কস্ট করতে হয় যে ডিড কস্ট শুড কস্ট। 20,000 শুড কস্ট কত ছিল? ডিড কস্ট 20,900 দিয়ে দিতে 2000 into 2 into 10। হ্যাঁ 2000 into 10 আর কি। সো স্যার 20,000 করার কথা ছিল, 900 টাকা বেশি হয়েছে স্যার টোটাল ভ্যারিয়েন্স। হ্যাঁ, আমাদের শুড কস্টটা ছিল 2 টাকা করে, 2 কেজি করে পার ইউনিটে 10 টাকা করে দাম। 1000 ইউনিটে 2 কেজি করে হইলে 2000 ইউনিট, 10 টাকা দিয়ে গুণ করলে 20,000 টাকা। এটা ছিল আমাদের এই শুড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কস্ট ছিল আমাদের 20,000 টাকা, কিন্তু ডিড কস্ট কত হয়েছে আমরা খরচ করে 20,900 টাকা। এই যে ডিড করলাম, এটা কি আমার অ্যাডভার্স নাকি ফেভারেবল? অ্যাডভার্স স্যার। এটা অ্যাডভার্স কেন, এই প্রশ্নের উত্তর চাই। স্যার কস্ট বেড়ে গেছে স্যার, বেশি স্যার, কারণ কনজাম্পশন বেড়ে গেছে। অ্যাকচুয়ালটা বেশি স্যার স্ট্যান্ডার্ড থেকে। অ্যাকচুয়াল এক্সপেন্স বেশি। জি জি, থ্যাংক ইউ। খরচ বেড়ে গেছে স্যার, খরচ বেশি বাজেটের চেয়ে। তাহলে আমাদের এটা খেয়াল রাখবেন, কস্ট বেশি হয়ে গেলে স্ট্যান্ডার্ড যদি, হ্যাঁ তাহলে অ্যাডভার্স। যদি স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাকচুয়ালটা যদি কস্ট বেশি যায় তাহলে আমাদের জন্য অ্যাডভার্স।
কস্ট কম হলে কিন্তু ফেভারেবল, Favorable. কস্ট কম হলে কিন্তু কি Favorable. ফেভারেবল। হ্যাঁ, এইটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে কনফিউজ হয়, কনফিউজ হওয়ার কিছু নাই, কনসেপ্টে ক্লিয়ার থাকলে কোনো কনফিউশন থাকবে না। স্যার আমরা রিয়েল লাইফে যখন কাজ করব তখন এই যে কোশ্চেনের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া থাকে এগুলো তো তখন থাকবে না, তখন কিভাবে আমরা করবো আমার একটু মনে ইন্টারেস্টিং কথা বলছেন আপনি। রিয়েল লাইফে তো রিয়েল ফ্যাক্ট আপনি তখন তো ডিল করবেন, তখন তো তখন আমি কিভাবে জি স্যার নিজেদের কি এগুলো কালেক্ট করতে হবে নাকি? হ্যাঁ, তখন ডেটা কালেক্ট করতে হবে অবশ্যই, প্র্যাকটিক্যালি এই ডাটাগুলো নিজেদের কালেক্ট করতে হবে ডাটাগুলো, যে কোশ্চেনে যে ডাটাগুলো আছে ওগুলা প্রি কস্টিং পোস্ট কস্টিং যে মানে তখন কোশ্চেন আমাকে করতে হবে, অ্যানসারও আমাকে বের করতে হবে, এরকম কিছু স্যার? অবশ্যই। এগুলো তো আপনাকে একদম মানে রসগোল্লা বানিয়ে দিচ্ছে, এখন খাবেন না খাবেন আপনার বিষয় আর কি, বুঝছেন না? এখন ওখানে তো আপনার প্র্যাকটিক্যাল তো আপনার রসগোল্লাটা আপনার বানাতে হবে আপনাকে, তারপরে খাবার না খাওয়ার প্রশ্ন। সেটা স্যার ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপর। ম্যানেজমেন্টের যদি দায়িত্ব দেয় হ্যাঁ তুমি বাজেট করো, অ্যাকচুয়াল করো, তাহলে একজনকেই করতে হবে। আর যদি ডিপার্টমেন্ট আলাদা থাকে তাহলে ওর কাছ থেকে ডাটা এনে করে রিকনসাইল করতে হবে। এখন কোম্পানি ভ্যারি করে, ছোট কোম্পানি, বড় কোম্পানি, মিড লেভেল কোম্পানি, তারপরে আপনার যে প্রফেশনাল লোকদেরকে হায়ার করার মধ্যে ক্যাপাসিটিতে কোম্পানি থাকতে হবে। সব কোম্পানি তো আর বড় বড় প্রফেশনালকে 2 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বাজেট রাখতে পারে না। সো সেখান থেকে এক্সপার্টাইজ হায়ার করতে হতে পারে। তো এগুলো তো আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসে আসতেছে, আমাদের প্রফেশনালিটি গ্রো করতেছে, কোম্পানি ওয়াইজও করতেছে, আমাদেরও স্কোপ বাড়তেছে কাজ করার জন্য বা কাজ দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। কস্ট অডিট চালু হলে তো স্যার এটি খুবই ভাইটাল এই ব্যাপারগুলো। ইনশাআল্লাহ দোয়া করেন, আমরা খুব চেষ্টায় আছি এর জন্য, চেষ্টায় আছি। কস্ট অডিটের মধ্যে এগুলো খুবই ভাইটাল ইস্যুস, এই ভ্যারিয়েন্স অ্যানালিসিস গুলো এগুলোই তো করবেন কস্ট অডিট। এগুলো করে তো আপনি কস্ট অডিট করবেন। এগুলো খুব প্র্যাকটিক্যাল, ওই জন্যই আমরা বলছি এগুলো মাথায় আমাদের নেন। শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য এটা পড়িয়েন না প্লিজ, ফর গডস সেক। এটা শুধু পরীক্ষা পাস করার জন্য, এটা আপনার প্র্যাকটিক্যালি আপনার সারা জীবন লাগবে। মনের মধ্যে ঢুকাই ফেলেন, একদম আরামসে পড়েন ইনশাআল্লাহ। স্যার কেউ করবেন না স্যার। বলেন জি স্যার কস্ট অডিটটা কি মানে ইনশাআল্লাহ আমরা পাবো? ইনশাআল্লাহ আমরা চেষ্টায় আছি, ইনশাআল্লাহ পাবো, আশা করি পাবো। কিছু কিছু শুরু হবে ইনশাআল্লাহ স্যার, দোয়া করেন আপনারাও সবাই যেন আমরা করতে পারি। ওকে, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো, আমরা একটু আগাই। জি স্যার। এখন যেটা বলছে তাহলে কি পাইলাম আমরা এখান থেকে? টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি conveys very little useful information. It needs to be analyzed further. এই যে আমরা টোটাল ভ্যারিয়েন্সটা বের করলাম, এইটা থেকে এই অ্যানালাইজ করে আমি কি রিপোর্ট দেব? আমাকে তো জানতে হবে, এখানে কি জানতে হবে যে আমার তো আসলে এই যে আমি 900 টাকা আমার অ্যাডভান্স হইলো, এই 900 টাকা অ্যাডভান্স হইলো, হ্যাঁ ঠিক আছে অ্যাডভান্স হইলো বুঝলাম, তো এটা তো আমি আপনার সাথে আমরা যে কোনো একটা হিসাব করতে পারবো যে ভাই আমার 20,000 টাকা বাজার ছিল, 20,000 টাকা খরচ করছি, 900 টাকা বেশি করছি, এটা তো যে কেউ পারবে। কিন্তু এই 900 টাকার ভিতরে আরো কি আছে, এই 900 টাকার ডিফারেন্সটা কেন হইলো, এটাই হচ্ছে কি আমাদের এখানে ভেঙে বলতে হবে অ্যাজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ সিএফও, হ্যাঁ, বা অ্যাজ এ বিজনেসম্যান। আমি বিজনেস করি, আমাকে তখন জানতে হবে যে ভাই আমি 900 টাকা অ্যাডভান্স কেন হইলাম। 2টা কারণে হইতে পারে। একটা হইতে পারে আমার প্রাইসের ভ্যারিয়েন্সের কারণে হইতে পারে, আরটা হচ্ছে আমার ইউসেজ কোয়ান্টিটি যে ইউজ করছি সেটা ভ্যারিয়েন্সের কারণে হইতে পারে। তাহলে এইটাও আমাকে এই দুটো অ্যানালাইজ করলে আমার টোটাল ভ্যারিয়েন্স থেকে যখন আমি অ্যানালাইজ করে ভেঙে বলবো, এই 2 ভাগে ভাগ করে বলতে হবে। তাহলে এখানে কি বলতেছে দেখেন, আর টোটাল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি কনভেস very little useful information. It needs to be analyzed further. It can be analyzed into 2 sub variances. 2 sub variances. SUB লিখছে এখানে, সাব মানে আরো খন্ড আরো 2 ভাগ করবেন। একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, আর হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। তো ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স কিরকম আমরা বুঝতেই পারছি নিশ্চয়ই এতক্ষণে, দ্যাট ইজ paying more or less than expected. এটা হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে ফর ম্যাটেরিয়ালস, যে প্রাইস ম্যাটেরিয়ালটা আমি ইউজ করছি সেটার জন্য আমি বেশি এত কম করছি। তারপরে দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স হচ্ছে ইউজিং মোর অর লেস ম্যাটেরিয়াল। এটা হচ্ছে পেইং মোর অর লেস ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ইউজিং মোর অর লেস ম্যাটেরিয়াল। এটা হচ্ছে পে করছি, টাকা কম করছি, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট কোয়ান্টিটিতে আমরা কম বা বেশি করছি। মানে ওইটাই স্যার ফিনান্সিয়াল ভ্যালুটা ইউজিং এর ইউজেজ। হ্যাঁ, ওইটাকে আমরা ফিনান্সিয়াল ভ্যালু করব আমরা, যেটা আমরা ম্যাটেরিয়াল ইউসেজ যেটা ব্যালেন্স হবে সেটাকে আমি ফিনান্সিয়াল টার্মে আমাকে এক্সপ্রেস করতেই হবে। হ্যাঁ, তাহলে আমার টোটাল ব্যালেন্স থেকে আমি যখন 2 ভাগ করব তখন ম্যানেজমেন্টের কাছে একটা
মানে একটা সুন্দর প্রেজেন্টেশন হবে যে হ্যাঁ আমার প্রাইসের ভ্যারিয়েন্সের কারণে আমি এরকম ভ্যারিয়েন্স হচ্ছে, আমার ইউসেজের কারণে এরকম ভ্যারিয়েন্স। তাহলে ইউসেজ যদি ভ্যারিয়েন্স হয় তাহলে ইউসেজের তো মারাত্মক বিষয়, ইউসেজের মধ্যে কম বেশি কেন হইলো, ইউসেজ তো মোটামুটি আইডিয়া করেই তো আমি একটা ব্যান্স করছিলাম। তাহলে ইউসেজে আমি বেশি ইউসেজ কেন করলাম, ধরুন বেশি ইউজ করছি, তাহলে তখন তো ম্যানেজমেন্ট চিন্তা করে প্রোডাকশন ম্যানেজারকে ডাকা হবে যে প্রোডাকশন ম্যানেজার সাহেব বলেন আমার প্রোডাকশনের মধ্যে ম্যাটেরিয়াল বেশি কেন লাগলো, কোথায় আপনার গন্ডগোল হয়েছিল, আপনাকে হিসাবে গন্ডগোল করছেন, পার্টিকুলার সেকশন ফাইন্ড আউট করতে হবে অ্যানালাইসিস। আপনি কি হিসাবে গন্ডগোল করছেন ম্যানেজার সাহেব, নাকি আপনি আপনার কোথাও প্রসেস লস বেশি হইছে, হ্যাঁ প্রসেসের মধ্যে বেশি গেছে, কি হয়েছিল, তখন সেটা ইনভেস্টিগেশন হবে, তখন মোর পারফেকশনের মধ্যে যেতে পারবো। সীমা ডেফিনিশন আর পড়লাম না, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স বলা আছে। এবার আসেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, এটা কি? ইট ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড পারচেজ প্রাইস per kg or per liter for liquid and actual purchase price. তাহলে স্ট্যান্ডার্ড পারচেজ প্রাইস থেকে অ্যাকচুয়াল পারচেজ প্রাইসের যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ডিফারেন্স। এটাকে মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল পারচেজড অর ইউজড। যেই ম্যাটেরিয়ালটা আমরা পারচেজ করবো অথবা ইউজ করবো সেটার সঙ্গে গুণ করবো, কি গুণ করবো? প্রাইসের ডিফারেন্সটা, স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইস পার কেজি বা পার ইউনিট। খেয়াল রাখবেন পার ইউনিট, কিন্তু পার ইউনিট বের করে আমরা অ্যাডভান্স প্রথমে নির্ধারণ করবো, নির্ধারণ করার পরে অ্যাকচুয়াল যে ইউনিটটা আমরা ইউজ করলাম বা পারচেজ করলাম সেটা দিয়ে গুণ করবো। তাহলে আমরা কি পাবো তখন? ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ প্রাইস ভ্যারিয়েন্স পেয়ে যাবো। এর করার পরে আমাদের যেটা হবে, নোট দ্যাট দ্য ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ক্যান বি ক্যালকুলেটেড আইদার এট দ্য টাইম অফ পারচেজ অর এট দ্য টাইম অফ ইউসেজ। আমি পারচেজ করার সময় এটা আমি নোটিফাই করতে পারি অথবা ইউজ করার সময় করতে পারি, যে কোনো সময় আমার প্রাইস ভ্যারিয়েন্সটা বের করতে পারি। এটা একটা নোট রাখতে হবে। তো প্রথমে দিতেছে এখানে শুট কস্ট এন্ড ডিড কস্টের পার্থক্য। শুট কস্ট কি? অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু দোনো ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই অ্যাকচুয়াল কোয়ান্টিটি ম্যাটেরিয়ালস। শুট কস্ট কি? স্ট্যান্ডার্ড কস্ট কি ছিল, এবং এটা আমি অ্যাকচুয়ালি কি করছি, ডিড কস্ট কি? স্ট্যান্ডার্ড কস্ট এবং অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে কি শুট কস্ট, অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কি ডিড কস্ট করে যেটা ফেলেছিলাম। এই দুটো পার্থক্য হচ্ছে আবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। আচ্ছা, তারপরে আসেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। ইউসেজ ভ্যারিয়েন্স কিভাবে করব? ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল স্পেসিফাইড ফর দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন। কি বলতেছে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল স্পেসিফাইড ফর দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন। আমার অ্যাকচুয়াল প্রোডাকশন যা ছিল, অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য কতটুকু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি ইউজ করবো চিন্তা করছিলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল স্পেসিফাইড, কতটুকু আমি বাজেট করছিলাম সেটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বিটুইন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল স্পেসিফাইড ফর দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন এন্ড দ্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড। অ্যাকচুয়ালি কত ইউজ করছি, ওই যে একটু আগে আলোচনা করছিলাম যে প্রোডাকশন ম্যানেজারকে ডাকে যে ভাই বেশি কেন ইউজ করলেন বলেন। মামুনকে একটু অফ করে দিই, হ্যাঁ একটু, আমি তো আবার মাইনাস করতে পারছি দেখি সমস্যা। এই টাইম লস হয়ে যাবে পরে, বুঝছেন না? টাইম খুব দামি, সময় পাওয়া যায় না শেষ করতে করতে। সবাইকে মিউট করলাম। ও মিউট এখন হয়নি, সবাইকে মিউট করতেছি, আপনারা আনমিউট করে কথা বলবেন আমার সঙ্গে। স্ক্রিনটা কি আবার দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা ছিলাম কোথায়? ইউসেজ ভ্যারিয়েন্সে। The standard quantity of material specified for the actual production and the actual quantity used, এই দুটো পার্থক্য, মানে should used আর did used, হ্যাঁ এই দুটো পার্থক্য হচ্ছে কি আমার ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড পারচেজ প্রাইস। আবার ভ্যালু করার জন্য স্ট্যান্ডার্ড পারচেজ প্রাইস দিয়ে আমি গুণ করব, স্ট্যান্ডার্ড পারচেজ প্রাইস দিয়ে গুণ করব। এই কথাটা খেয়াল রাখেন। মানে ইন সামারি স্যার, শুট কস্ট আর ডিড কস্টের ভ্যারিয়েন্স দিয়ে অলওয়েজ অ্যাকচুয়াল কোয়ান্টিটি কে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব, শুট কস্ট, শুট ভলিউম এবং ডিড ভলিউমের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা হচ্ছে আমার ভলিউম ভ্যারিয়েন্স বা ইউসেজ ভ্যারিয়েন্স। হ্যাঁ, সেটাকে আমি গুণ করব কি দিয়ে? স্ট্যান্ডার্ড পারচেজ প্রাইস দিয়ে, স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে। ঠিক আছে। আর এখানে একটা পারফরম্যান্স আছে, দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউসড, অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউসড। অ্যাকচুয়াল কথা বলছে শুড ইউজ, ডিড ইউজ। শুড ইউজ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি,
ডিড ইউজ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। দুই কোয়ান্টিটির অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির মধ্যে পার্থক্য অ্যাকচুয়াল আউটপুটের উপর। মনে করেন 1000 ইউনিট প্রোডাকশন করছি, এটা 1000 ইউনিটের জন্য আমার স্ট্যান্ডার্ড করতে 5 ইউনিট করে ম্যাটেরিয়াল লাগবে। তাহলে 1000 যদি আমার 5000 গজ বানা 5000 মিটার, 5200 মিটার, তাহলে ডিড ইউজ হচ্ছে কি 5200, শুড ইউজ ছিল 5000, কিন্তু আমার অ্যাকচুয়াল আউটপুট অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু অ্যাকচুয়াল যে আউটপুটটা সেটা কিন্তু সেম, অ্যাকচুয়াল প্রোডিউস সেম, আউটপুট প্রোডিউস ওটা কিন্তু এই 5000ই, সরি 1000 জন্য আমি শুড ইউজ ছিল 5000, ডিড ইউজ করছে 5200, তাহলে যে 200 ওইটাই হচ্ছে আমার ইউসেজ ভ্যারিয়েন্স। ওইটাকে আমি কি করব, আবার স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। আর ইউসেজের মধ্যে এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স ইন ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস x - y করে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি পেলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সটা এখন পেয়ে গেলাম। x - y বের করলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স পেলাম। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সকে আমি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাকে বলা হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে ইনশাআল্লাহ একদম ক্লিয়ার। তো বলতেছে for example 3, calculate the price and usage variance for materials. Example 3 চললেই calculate the price and usage variance for materials. Example 3 পড়েন। James Marshall Limited makes a single product with the following budgeted material cost: 2 kg of material A at 10 টাকা per kg, আর actual details থেকে output 1000 unit, material purchased used 2200, purchased and used 2200 kg, material cost 20900, calculate direct material variance করতে। এটা বেশি আমরা এখন আমাদের বের করতে হচ্ছে কি, আমাদেরকে এই প্রশ্নে কি বলতে আমরা বের করতেছি ইউসেজ ভ্যারিয়েন্স। ইউসেজ ভ্যারিয়েন্সটা কত? তো বলেন এখন আমাদের এখানে ইউসেজের মধ্যে ডিফারেন্স কি আছে সেটা বলেন। স্যার ইউসেজের মধ্যে ডিফারেন্স 1100 হয়, 22000 আর 20000 কেজি আর লাগে 2000 কেজি। একটু আস্তে আগাই, কারণ সবাইকে একসঙ্গে আগাতে হবে। 1100 বের করছেন, কিভাবে বের পেলেন সেটা আগে বলেন। স্যার শুড কস্ট কি, শুড আমাদের স্ট্যান্ডার্ড কি ছিল? 10 কেজি 2200 ইউজড। স্যার ইউজের ডিফারেন্স 200 স্যার, 2200 ইউজ 10 কেজি করে গুণ দিলে 22000 হয় স্যার। কোয়ান্টিটি 200, হ্যাঁ ইউজেস ডিফারেন্স 200। আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 2000 কেজি। আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস কত ছিল? 2200 কেজি ছিল, এটা ঠিক আছে না? অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল স্যার, অ্যাকচুয়াল 2200 কেজি তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়ালের মধ্যে আমার প্রথমে যদি প্রাইসটা করি তাহলে 10 টাকা করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ করলে কত টাকা হয়? 22000 টাকা। কিন্তু খরচ করছি কত? 20900 1100। তাহলে 22000 কে থেকে যদি 20900 বিয়োগ করি তাহলে কত হয়? 1100। এই 1100 টাকা কি আমার ফেভারেবল হইলো নাকি আনফেভারেবল হইলো? ফেভারেবল স্যার, অ্যাডভার্স। কেন অ্যাডভার্স স্যার? বেশি ম্যাটেরিয়াল ইউজ করছি, কস্ট বেড়ে গেছে। প্রাইস স্যার ফেভারেবল স্যার, কস্টটা কম না স্যার? কস্ট কমে গেছে স্যার, কস্ট কমে গেছে। 2200 কেজি, হ্যাঁ 2200 কেজি আমি তো বাজেট করছিলাম 2200 কেজি, কিন্তু তো আমার 22000 টাকা লাগতো 10 টাকা করে। এই যে 10 টাকা করে এটা আমার বাজেট ছিল, 2200 কেজি কিন্তু আমার 10 টাকা করে 22000 টাকা লাগতো, কিন্তু আমি লেগেছে কত আমার 20900 টাকা। 9000 টাকা পারে। 1100 টাকা আমার প্রাইসের মধ্যে আমি লাভ করছি, প্রাইসিং এ কিনতে গিয়ে আমি সুবিধা করতে পারছি, তাই তো? তাহলে আমার এখানে সুবিধা করতে পারছি, যেটা আমি সুবিধা করতে বলে ব্যবসায়িক হিসেবে বলতেছি, ব্যবসায়িক স্টাইলে বলতেছি, সুবিধা করতে পারছি আমি কিনতে গিয়ে। বল না যে আমার কিনতেই সুবিধা করলে আমি বেচতে আমার লাভ বেশি হবে, তো কিনতেই সুবিধা করছি 22000 টাকা দিয়ে। 22000 টাকার জিনিস আমি কিনছি 20900 টাকা দিয়ে, তাহলে 1100 টাকা সেখানে ফেভারেবল প্রাইস, ফেভারেবল ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। হ্যাঁ, এবার কোয়ান্টিটিতে আসেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের মধ্যে আমার অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউস ছিল কত? 1000 ইউনিট, তাই তো? 1000 ইউনিটে আমি কত স্ট্যান্ডার্ড ইউজ করতে করছিলাম? হ্যালো, কত কেজি ব্যবহার করতাম? 2 কেজি করে স্যার 2000 স্যার। হ্যাঁ 2000 ইউনিট, 1000 ইউনিটের জন্য 2 কেজি হিসাবে 2000 কেজি ব্যবহার করার জন্য আমার স্ট্যান্ডার্ড ছিল, আমার বাজেট ছিল, কিন্তু আমি কত ব্যবহার করছি?
2200 কেজি ব্যবহার করছি, তাহলে আমি কত কেজি কম করছি অথবা বেশি করছি? 200 বেশি করছি। 200 কেজি আমি বেশি ব্যবহার করছি। এই 200 কেজি যেহেতু বেশি ব্যবহার করছি, তাহলে কি অ্যাডভান্স নাকি অ্যাডভার্স স্যার। অ্যাডভার্স স্যার 200 অ্যাডভান্স। কেজি অ্যাডভার্স। এখন আমি এই 200 কেজি টাকা অ্যাডভান্স থেকে আমি যদি মানে টাকার অ্যামাউন্টে প্রকাশ করতে চাই, তাহলে আমি কত টাকা কি দিয়ে করব? 10 টাকা স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে করব, সেটা হচ্ছে কত টাকা? 3000 টাকা। 10 টাকা স্ট্যান্ডার্ড প্রাইস পার কেজি। 2000 টাকা। তাহলে 200 অ্যাডভান্স কে 10 টাকা দিয়ে গুণ করলে কত টাকা হয়? 2000 টাকা। 2000 টাকা। 20000 কেন? না, 2000 অ্যাডভান্স কে 10 টাকা দিয়ে গুণ করব, তাহলে 2000 টাকা হয়। ওই 200 টাকা, 200 যে ভলিউম আমার বেশি ব্যবহার করছি, ওটাকে আমি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলাম, তাহলে আমার হয়ে গেল কত? 2000 টাকা। ঠিক আছে? জি স্যার। নাথিং ডিফিকাল্ট, কিন্তু কনসেপ্টের মধ্যে ইনশাআল্লাহ ঝামেলা রাখেন না। এখানে একটা অল্টারনেট মেথড দিয়ে দিছে, এটা হচ্ছে কি ইউজিং দ্য ডেটা ইন এক্সাম্পল 3 ক্যালকুলেট দ্য সেম ভ্যারিয়েন্সেস ফর ম্যাটেরিয়ালস ইউজিং দ্য ফলোইং ফরম্যাট। এই ফরম্যাটটা করা যায়, আমরা যা করলাম ওইটাকে এই ফরম্যাটটা করা যায়। ফরম্যাটটা দিচ্ছে SQSP, মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস। এই দুটো ডিফারেন্স হচ্ছে কি ইউসেজ ভ্যারিয়েন্স। ইউসেজের মধ্যে ভ্যারিয়েন্স আছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস। ডিফারেন্স হলে ওইটা হচ্ছে কি ইউসেজ ভ্যারিয়েন্স। আবার অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস, এই দুটোর প্রাইসের কারণে ডিফারেন্স হলে প্রাইস ডিফারেন্স। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, হ্যাঁ, আর এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি ডিফারেন্স যেটা, কোয়ান্টিটি ডিফারেন্সে স্ট্যান্ডার্ড প্রাইসে গুণ করলে ওটা ইউসেজ ভ্যারিয়েন্স। আর এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এখন অ্যাকচুয়াল প্রাইস, তাহলে এখানে প্রাইসের ভ্যারিয়েন্সের কারণে যেটা হবে সেটা প্রাইস ভ্যারিয়েন্স। এই ধরনের যোগ করলে টোটাল ভ্যারিয়েন্স। ঠিক আছে? এই যে অঙ্কটা করলেন, দেখেন এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস 2 কেজি ইনটু 1000 ইউনিটস, তাহলে 10 কেজি 22000। আবার QSP অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস 200 কেজি ইনটু 10 টাকা 22000 টাকা, আর এখানে 20900 টাকা। তাহলে দেখেন এখানে 20000 টাকা এবং 22200 টাকা ডিফারেন্স থেকে 2000 টাকা অ্যাডভান্স, আর এখানে 2200 এবং 20900 টাকা, তাহলে 1100 টাকা ফেভারেবল। তাহলে যোগ করলে আমার টোটাল ব্যালেন্স কত? এখানে 900 টাকা আনফেভারেবল। টোটাল কত? 900 টাকা আনফেভারেবল। পাইলেন তো? ঠিক 900 টাকা অ্যাডভান্স রেজাল্টটা কি আমরা 3 নম্বর ওই যে এক্সাম্পলের মধ্যে করছিলাম না, মনে আছে? জি স্যার, বললাম যে 900 টাকা করছিলাম না, ওটা ছিল টোটাল ব্যালেন্স। তাহলে টোটাল ব্যালেন্স থেকে 900 টাকা 3 নম্বর এক্সাম্পল যেটা করছিলাম, 4 নম্বর এক্সাম্পলে যদি ভেঙে করেন, তাহলে এই রেজাল্ট আসবে 2000 অ্যাডভান্স ইউসেজ, 1100 ফেভারেবল প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে অ্যাডভান্স এবং প্রাইস যোগ করলে 900 টাকা অ্যাডভান্স চলে কিন্তু আসবে। ক্লিয়ার না? জি স্যার। এবার 3 নম্বর এক্সাম্পল 4 নম্বর এক্সাম্পলকে মিলালে দেখবেন যে আপনার খুব মজা লাগছে, রেজাল্টটা পেয়ে যাবে ভেঙে করলো। সো আমার মনে হয় যে এখন টাইম শেষ না? জি স্যার, প্রায় শেষ স্যার, টাইম শেষ। যাই হোক, আই হোপ আপনারা ক্লাসটা এনজয় করছেন। এন্ড স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে একটা ফর্মুলা করতাম, যেমন ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, আবার ম্যাটেরিয়াল ইউজ প্রাইস ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু আপনার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই ফর্মুলা দ্বারা করলে তো সমস্যা নেই। আপনার ফর্মুলাটা আমি বুঝতে পারি নাই, কিন্তু আমরা এটাই করছি স্যার, এতক্ষণ আমরা এটাই করছি, উনি যেটা বলছেন। শুনেন, আপনার ফর্মুলাটা যেটাই হোক না কেন, বেসিকটা ঠিক রেখে আপনি যে কোনো ফর্মুলা ফেলে অঙ্ক করলে আপনাকে মার্কস দিতে বাধ্য। কথাটা বুঝেন? হ্যাঁ, এক বইতে এক ধরনের ফর্মুলা করা আছে, ডাজন্ট ম্যাটার, বেসিকটা ঠিক আছে। জি স্যার, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, আপনার বেসিক ঠিক থাকতে হবে। তো জি বলেন। চ্যাপ্টার 5 এ স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 পেজ হচ্ছে স্যার 151। কত? 151 মানে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং এ এখানে স্যার ওই যে প্রোডাকশন অফ এটা 7.50 কিভাবে আসছে সেটা আমি
আবার বলেন আমি ধরতে পারিনি স্যার 151 পেজে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এ স্যার ইউনিট কস্ট বের করার সময় স্যার প্রোডাকশন ওভারহেড দেখানো হয়েছে স্যার 7 টাকা 50 এইটা স্যার কেমনে আসছে না প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে আমি বলি আপনাকে মুখস্থ আছে আমার মনে হয় 18.75 ডিভাইডেড বাই 60 ইনটু 24 মনে হয় 24 মিনিট ছিল না এটা আপনার প্রোডাকশন ওভারহেডে 25-24 মিনিট কাজে লাগে প্রশ্ন দেখেন প্রশ্ন তাহলে 1 ঘন্টায় আমার লেবার খরচ হয় লেবারে 1 ঘন্টাতে ওভারহেড খরচ হয় 18 টাকা 75 পয়সা 1 ঘন্টায় 60 মিনিটে তাহলে 24 মিনিটে কত খরচ হয় তাহলে 18 টাকা 75 পয়সা ভাগ 60 মিনিটে ইনটু 24 মিনিট আমার ওভারহেড খরচ 24 মিনিট লাগে লেবার খরচ হয় তাহলে 24 মিনিট দিয়ে গুণ করলে 7 টাকা 50 পয়সা দেখেন বুঝছেন আপনি বুঝতে পারছেন নাকি স্যার আরেকবার প্রশ্ন কত পৃষ্ঠায় স্যার আমরা তাহলে স্যার বের হয়ে যাই আর তো নতুন টপিক আলোচনা হবে না আমার মনে হয় যে আমার ক্লাস শেষ ওনাকে বিশেষ করে বললাম আছে আপনি কোশ্চেনে দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমি দোয়া করতে বলি আমার জন্য আমি দোয়া করি আপনার জন্য ভালো থাকেন সবাই থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার দিদি আমাকে প্রশ্ন করতেছেন উনি আমাকে বলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ জি স্যার ওই প্রোডাকশন ওভারহেডটা স্যার হ্যাঁ প্রোডাকশন ওভারহেডে প্রশ্নের মধ্যে বলা আছে যে 24 মিনিট লেবার খরচ হয় 24 মিনিট লাগে পার ইউনিটে জি স্যার 24 মিনিট আমরা প্রোডাকশন ওভারহেড এখানে বের করছি 18 টাকা 75 পয়সা পার আওয়ার প্রোডাকশন কস্ট তাই আপনার ওভারহেড কস্ট 18 টাকা 72 পয়সা বেড়েছে স্যার 72 পয়সা হচ্ছে আমার পার ইউনিট পার ঘন্টায় ওই ওভারহেড লাগে তাহলে আমার 1 ঘন্টায় 18 টাকা 72 পয়সা তো 24 মিনিটে কত পয়সা মানে 60 মিনিটে 18 টাকা 72 পয়সা 24 মিনিটে কত টাকা 18 টাকা 72 পয়সা ভাগ 60 গুণ 24 মিনিট 18 টাকা 72 পয়সা ভাগ 60 মিনিট গুণ 24 মিনিট ও স্যার বুঝছি স্যার হ্যাঁ স্যার থ্যাংক ইউ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম